আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের ক্লাসের টপিক হলো রিট্রান্সলেশন। আমাদের টোটাল মার্কস হলো 25 এবং 15। ইংলিশে 25 আর বাংলা বাংলা পার্ট 2 তে আমরা 15 নম্বর। ইংলিশে আমরা অ্যাটলিস্ট 20 পাইতে চাই, আর বাংলায় অন্তত 12 নম্বর পাইতে চাই। বাংলায় আমরা সর্বোচ্চ 7-8 মিনিটের সময় দেবো না, 7-8 মিনিটের মধ্যে যেন অনুবাদটা করে ফেলতে পারি। আমাদের প্র্যাকটিস শিট ইয়াটা হলো প্র্যাকটিস যে সোর্স সোর্স হলো আজকের পর থেকে আজকে কালকে আমি নিয়মগুলো পড়ানোর পর থেকে তোমরা প্রতিদিন ইংরেজি বা তোমরা বাংলা অনুবাদগুলো আমার নিয়ম অনুযায়ী করার চেষ্টা করবা। সেকেন্ড, প্রথম আলোর 8 নম্বর পৃষ্ঠা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রথম আলোর 8 নম্বর পৃষ্ঠা কিভাবে রেফারেন্স হিসাবে নিশা আমি তোমার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। যেমন প্রথম আলো 8 নম্বর পৃষ্ঠা, চলো আমি চলে যাই, স্ক্রিন শেয়ার করি। এই এটা প্রথম আলো, পেজ নম্বর 8 পাইছো? সবাই দেখছো কিনা? পেজ 8, হ্যাঁ। 8 নম্বর পৃষ্ঠার নিচে প্রজেক্ট সিন্ডিকেট অথবা এরকম কিছু একটা, যে কোনো একটা ইয়ার অনুবাদ দেওয়া থাকে। যেমন ইসরায়েলকে মহান বানানোর প্রকল্প, কার লেখা? লেখাটা কার? লেখাটা হলো এই যে লেখাটা লিখছে জাররার ফৌরু। জাররার ফৌরু পাকিস্তানের সাংবাদিক ডন থেকে নেয়া। ওকে, আন্ডারস্ট্যান্ড? দেখো, খেয়াল করে দেখো। ক্লাস লেকচারটাতে তুমি আপলোড করো, ক্লাস নোট আপলোড করার আগে তুমি বুঝে লেখা দিবা, আমি এই অংশটা সহ লিখবা, আমি দেখাই দিয়েছি। প্রয়োজন একটা স্ক্রিনশট দাও, আগে স্ক্রিনশট দাও, প্রথম হলো 8 নম্বর পৃষ্ঠা, স্ক্রিনশট লাগাও। ওকে, তারপর দেখো আমি গুগলে সার্চ দিছি, কোনো মতে থ্রো একটা অ্যাড ডন লেখা আমি সার্চ দিছি, বুঝছো? কোনো মতে একটা লেখা সার্চ দিছি। ওকে, আন্ডারস্ট্যান্ড? দেখো গুগলে আমি জাস্ট এটুকু লিখছি, মানে তার পুরো নামটা আমি অনুমান করে লিখছি, অ্যাট ডন নিউজ। ফলে পাইয়া গেছে নিউজটা। নিউজের শিরোনামটা ছিল, এটা কিন্তু আজকের প্রথম আলোর কথা বলতেছি, মানে আজকের প্রথম আলোতে এটা ছিল, মেক ইসরায়েল গ্রেট অ্যাগেইন। ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে প্রথম আলো অনুবাদ করছে ইসরায়েলকে মহান বানানোর প্রকল্প। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তারপরে প্রথম লাইনটা ছিল, খেয়াল করে দেখো, প্রথম লাইনটা অন অক্টোবর। অন অক্টোবর, একটু পরে শোনাও। হুম, So on করো। On October 6, October 6, 2023, 23, you could not you have could not have imagined a world একজন করো, অনলি ওয়ান Ex- ওয়ান, একজন শুধু করো। হ্যাঁ, ওকে, হ্যাঁ, করো। you could not have imagined a world in which Israel was as widely hated as it is today. Its very name is now a byword for a genocide, systematic rape, atrocity, and infanticide. In video after video, we have seen not only the depredations and war crimes of Israeli ওকে, forces, but on October 6, 23, you could not have imagined a world in which Israel was as widely hated as it is today. It is very name is now a byword for genocide, systematic rape, atrocity and এই যে সেন্টেন্সটা পড়লাম, পড়ার পরে আমি বলার কি, এই সেন্টেন্সটা পড়ার পরে আমরা আগে ট্রাই করবো নিজে অনুবাদ করার জন্য। খুব ভালো করে দেখে আমি সোর্সটাকে বলে রাখতেছি। এটা আমি নিজে নিজে অনুবাদ করার চেষ্টা করবা। তুমি নিজে ডিকশনারি দেখে নিজের মতো করে বাক্যগুলো অনুবাদ করবা, অন্তত 2-4টা বাক্য লেখার পরে তোমার অনুবাদের সাথে প্রথম আলোর অনুবাদটা মিলাইবা। চলো, প্রথম আলোর অনুবাদ তুমি ইংলিশ পড়ার সময় কেমন লাগছে আর প্রথম আলোর অনুবাদটা কেমন আছে দেখো তো। প্রথম আলোর অনুবাদে লেখা আছে, 2003 সালের অক্টোবরের আগে কেউ কল্পনাও করতে পারেনি ইসরায়েল এত দ্রুত সারা দুনিয়ার সবচেয়ে ঘৃণিত রাষ্ট্রে পরিণত হবে। আজ ইসরায়েল নামটা গণহত্যা, পরিকল্পিত ধর্ষণ, নৃশংসতা ও শিশু হত্যার প্রতিশব্দ হয়ে গেছে। তাহলে খেয়াল করো, এই যে আমি এখন তোমার দেখালাম বাক্য কোথায় আর অনুবাদ কই, খেয়াল করে দেখো। এটা বাক্য অন অক্টোবর 6 টু দ্য ইউ কুড নট ইমাজিন, এটা তোমার হৃদয় দিয়ে অনুধাবন করার কথা। আগে স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, পরে বুঝো, তখন দেখবো যে তোমার ভিতর থেকে একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমি দেখাইতেছি কেন অনুবাদটা এরকম হয়েছে।
এখন আমি ক্লাস চলে যাবো, স্ক্রিনশট দাও, তারপরে প্রথম আলোর অনুবাদটা স্ক্রিনশট দাও। তাহলে নিশা ইনস্ট্রাকশনে লিখে দিবা, আমরা আগে এই অনুবাদটার ক্ষেত্রে এই যে আগে নিচে যে নামটা দিয়ে আছে, নামটা দিয়ে আমরা আগে বলো এই অনুবাদটা আগে পড়বো প্রথম আলোর নাকি মূল সোর্সের নিউজটা খোঁজ করবো, কোনটা আগে? মূল মূল সোর্সেরটা। সোর্স। তাহলে নিশা সুন্দর করে লিখে দিবে, যেমন প্রথম আলোর এত তারিখের এই শিরোনামে একটা নিউজ পেয়েছি, ইসরায়েলকে মহান বানানোর প্রকল্প। লেখাটা হলো জাররার খৌরু, পাকিস্তানি সাংবাদিক। গুগলে সার্চ দিলাম, কি বলো, জাররার খৌরু লেখা ডন, লেখার পরে আসছে মেক ইসরায়েল গ্রেট অ্যাগেইন। এখানে ইংলিশ সেন্টেন্সটা দেয়া আছে, এই দুইটা সেন্টেন্স। তারপরে তুমি কিন্তু প্রথম আলো অনুবাদ করেছে এইভাবে। ওকে, তাহলে ইংলিশ সেন্টেন্সের সাথে প্রথম আলোর অনুবাদের মধ্যে এই ফরাকটা কেন? অর্থাৎ ইংলিশ বাক্যটা এত কঠিন, এত জটিল, এত একটা বড় বাক্য, কিন্তু প্রথম আলো কেন এত একাধিক বাক্যে লিখছে? এই নিয়মগুলো আমি এখন দেখাই দিচ্ছি তোমারে। এটা ফর এক্সাম্পল হিসাবে তুমি ইংলিশের 2টা লাইন এবং প্রথম আলোর অনুবাদের 2টা লাইন তোমার হ্যান্ড নোটের মধ্যে দেখাই দিবা। আমি কি ইনস্ট্রাকশনটা দিতে পারছি নিশা? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ওকে, ডান। চলো এবার কাহিনী বলি, আবার রিট্রান্সলেশন আসলে কি। এবার সুন্দর করে নোটটা তৈরি করো, রিট্রান্সলেশনের বিষয়টা বুঝো, সুন্দর করে লিখো। আমরা পৃষ্ঠা চলে যাই, ইংরেজি থেকে বাংলা অনুবাদের কলা কৌশল। ইংরেজি থেকে বাংলা অনুবাদের কলা কৌশল। অনুবাদের কলা কৌশল। কৌশল। ওকে, গুড। সুন্দর করে নোট 1 লিখো। নোট 1 প্রথম রিট্রান্সলেশন মূলত আগে এই কথাগুলো আমার লেখা নাও, তারপরে বুঝতে সুবিধা হবে। রিট্রান্সলেশন মূলত আক্ষরিক অনুবাদ নয়, আক্ষরিক অনুবাদ নয়। নিশা তুমি পৃষ্ঠা খালি লিখো, রিট্রান্সলেশন মূলত আক্ষরিক অনুবাদ নয়, অনুবাদ নয়, বরং বলতে গেলে এটি প্রায় পুরোটাই ভাবানুবাদ। লিখছেন কেউ এরকম, কেউ একজন একটু রিপিট করেন তো নোট 1টা স্যার কি বললো? রিট্রান্সলেশন মূলত আক্ষরিক অনুবাদ নয়, বরং তারপর আর কিছু লিখে নিন। ওকে, তাহলে কি হলো? আসো, তাহলে রিট্রান্সলেশন গুলো আক্ষরিক নয়, বরং বলতে গেলে এটি পুরোটাই ভাবানুবাদ। বরং বলতে গেলে এটি পুরোটাই ভাবানুবাদ, এই পুরোটাই ভাবানুবাদ। ওকে, তাই বাক্যের অর্থ, তাই বাক্যের অর্থ যত সুস্পষ্ট, সাবলীল ও গতিশীল হবে, এটা হল মূল কথা। সুস্পষ্ট, সাবলীল ও গতিশীল হবে, ও গতিশীল হবে। পরীক্ষায় তত ভালো নম্বর প্রত্যাশা করা যাবে, পরীক্ষায় তত ভালো নম্বর প্রত্যাশা করা যায়, প্রত্যাশা করা যায়। এটা হলো মূল কথা, 1 নম্বর। আর কথা আছে, তো মূল কথা হলো যে তোমার আমরা অনুবাদ হবে সুস্পষ্ট, সাবলীল, গতিশীল। এই যে দেখছো না, ওই ইংলিশে পড়ার সময় কাঠখোট্টার মতো লাগলেও কিন্তু অনুবাদ যখন পড়তি তখন একদম ফ্লুয়েন্ট। এটা হলো মূল বিষয়। এখন নিজে একটা পয়েন্টে লিখো, ওইটা কি লিখছেন স্যার? গতিশীল হবে, তারপরে কি লিখছেন? আক্ষরিক অনুবাদ নয়, বরং বলতে গেলে পুরোটাই ভাবানুবাদ। তো বাক্যের অর্থ যত সুস্পষ্ট, সাবলীল ও গতিশীল হবে,
পরীক্ষায় তত ভালো নম্বর প্রত্যাশা করা যায়। ওকে, সেকেন্ড 2 নম্বরে তারা একটু সাথে ইয়ে করেন। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, তোমাকে সবাই কি বলছে। দেখো দেখো, এখন না, এখন না। ঠিক আছে, এরপরে লিখো অনুবাদ। আমার একটু কথা শুনে শুনে লিখো একটু কাইন্ডলি। অনুবাদ করার সময় নিজের পরের পয়েন্টটাতে লিখো। অনুবাদ করার সময় নিজেকে একজন ইন্টারপ্রিটার, অনুবাদ করার সময় আমি একটু বললাম, তোমরা একটু করা হেল্প করো আমার। অনুবাদ করার সময় নিজেকে একজন ইন্টারপ্রিটার, ইন্টারপ্রিটার বুঝছো তো, ব্র্যাকেটে দুভাষী বা নিউজ প্রেজেন্টার মনে করব। অনুবাদ করার সময় নিজেকে একজন ইন্টারপ্রিটার, ইন্টারপ্রিটার মানে কি বলো, লাল কালি দিয়ে লেখা রেখো ইন্টারপ্রিটার মানে যেমন, বা নিউজ প্রেজেন্টার মানে সংবাদ মনে করব। অর্থাৎ অর্থাৎ দাঁড়িয়ে লিখো। অর্থাৎ বাক্যের স্ট্রাকচার, প্যাটার্ন এবং ল্যাঙ্গুয়েজ। বাক্যের স্ট্রাকচার, প্যাটার্ন এবং ল্যাঙ্গুয়েজ। প্যাটার্ন এবং ল্যাঙ্গুয়েজ। অনুবাদ করার সময় নিজেকে একজন ইন্টারপ্রেটার বা দুভাষী বা সংবাদ পাঠক হিসেবে মনে করব। তো অর্থাৎ বাক্যের স্ট্রাকচার, প্যাটার্ন বা ল্যাঙ্গুয়েজ যত অস্পষ্ট বা দুর্বোধ্যই হোক না কেন, যত অস্পষ্ট বা দুর্বোধ্যই হোক না কেন, যত অস্পষ্ট বা দুর্বোধ্যই হোক না কেন, দুর্বোধ্যই হোক না কেন, অনুবাদ করার সময়, অনুবাদ করার সময় অনুবাদ, অনুবাদের ভাষা হবে ততই সুস্পষ্ট এবং সাবলীল। এটা বললে কেমন হবে? মানে অনুবাদ করার সময় নিজেকে একজন ইন্টারপ্রিটার বা দুভাষী হিসাবে মনে করব, নিউজ প্রেজেন্টার হিসাবে মনে করব। এর মানে হলো অর্থাৎ বাক্যের স্ট্রাকচার, প্যাটার্ন এবং ল্যাঙ্গুয়েজ এগুলো আমার বিষয় না। এগুলো যত স্পষ্ট বা দুর্বোধ্যই হোক না কেন, অনুবাদের ভাষা হবে ততই সুস্পষ্ট এবং প্রাঞ্জল। কথা ক্লিয়ার? কি লিখছো করে শোনো, করে শোনার জন্য। স্যার, অনুবাদ করার সময় নিজেকে একজন ইন্টারপ্রেটার মনে করব। অর্থাৎ বাক্যের স্ট্রাকচার, প্যাটার্ন এবং ল্যাঙ্গুয়েজ যত স্পষ্ট, অস্পষ্ট বা দুর্বোধ্যই হোক না কেন, অনুবাদ করার সময় অনুবাদের ভাষা হবে তত স্পষ্ট এবং প্রাণোজ্জ্বল। অনুবাদের ভাষা হবে। আচ্ছা, এক কথায় আমি এটা বুঝলাম, পাঠক অনুবাদটি পড়া বা শোনার পরে, পাঠক অনুবাদটি পড়া বা শোনার পরে, পাঠক অনুবাদটি পড়া বা শোনার পরে দ্বিতীয়বার চিন্তা করা ছাড়াই, পাঠক অনুবাদটি পড়া বা শোনার পরে দ্বিতীয়বার চিন্তা করা ছাড়াই বাক্যের মূল ভাবটি, বাক্যের মূল ভাবটি হৃদয়ঙ্গম করতে পারবে। এটা হলো মূল বিষয়। প্লিজ, আমি শুরুতে প্রথম আলোর যে রেফারেন্স দিছি খেয়াল করে দেখো। আমরা ইংলিশ করি, স্ক্রিন শেয়ার করি, তারপরে আসতেছি। স্ক্রিন শেয়ার আসো। আমার এটা মুখ্য বিষয় না। অন অক্টোবর ইউ কুড নট হ্যাভ ইমাজিনড এ ওয়ার্ল্ড ইন হুইচ ইসরায়েল ওয়াজ ওয়াইডলি হেটেড। তারপরে কি বলো, অ্যাজ ইট ইজ টুডে, তারপরে ইট ইজ ভেরি নেম, ইটস ভেরি নেম ইজ নাও এ বাই ওয়ার্ড ফর জেনোসাইড। বাক্যের স্ট্রাকচার, কাঠামো, সিম্পল, কমপ্লেক্স, এটা তো এখান থেকে এই পর্যন্ত পুরাটা একটা বাক্য লেখা হয়েছে। সিম্পল মানে একটা বাক্যে লেখা হয়েছে, একটা ফুল স্টপে। কিন্তু আমরা অনুবাদ করার সময় খেয়াল করে দেখো, অনুবাদ যখন পড়তেছি তখন 2003 সালের 6 অক্টোবর আগে কেউ কল্পনাও করতে পারেনি ইসরায়েল এত দ্রুত সারা দুনিয়ার সবচেয়ে ঘৃণিত রাষ্ট্রে পরিণত হবে। আজ ইসরায়েল নামটা গণহত্যা, পরিকল্পিত ধর্ষণ, নৃশংসতা ও শিশু হত্যার প্রতিশব্দ হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি যে দ্বিতীয়বার অনুবাদ বাক্যটা, সেন্টেন্সের দিকে আমার তাকানোর দরকার নাই। যিনি অনুবাদ শুনছেন তিনি দ্বিতীয়বার চিন্তা ছাড়া অনুবাদটা বুঝে গেছেন কিনা, হ্যাঁ বা না বলে। স্যার, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। কথা বলছো কিনা? ক্লিয়ার? ইয়েস স্যার, ওকে, ক্লিয়ার স্যার। আচ্ছা। আচ্ছা, তারপরে
এরপরে এরপরের পয়েন্টটা হলো, তারপর নিচে লেখা রাখো, একটা কথা লিখো, মনে রাখবো দিয়ে একটা পয়েন্ট লেখা রাখো, মনে রাখবো। আচ্ছা, না মনে রাখবো দরকার নেই। আচ্ছা, একটা কথা তোমার বিষয় আচ্ছা, না একটা কথা লেখা রাখলেই ভালো হবে। মনে রাখবো দিয়ে একটা লেখা রাখবে, মনে রাখবো। এখানে মনে রাখা দরকার, যেহেতু তুমি পরীক্ষা মনে রাখবো। মনে রাখবো কি? পরীক্ষক সাধারণত পরীক্ষক সাধারণত সাধারণত লাইন বাই লাইন অনুবাদ করেন না। লাইন বাই লাইন অনুবাদ করেন না। অনুবাদ করেন না, এটা মনে রাখবা। যে একটা লাইন ইংলিশ পড়ছে, একটা লাইন বাংলা অর্থ দেখছে, জীবনে কাজ করেন না, কখনোই হয় না। বরং তিনি একসাথে পুরো প্যাসেজটি পড়ে ফেলেন। পরীক্ষক সাধারণত লাইন বাই লাইন অনুবাদ করেন না, বরং তিনি একসাথে পুরো প্যাসেজটি পড়ে ফেলেন। তাই তখন তার কাছে মানে পরীক্ষকের কাছে অনুবাদটি বোধগম্য বোধগম্য, সুস্পষ্ট ও সাবলীল। তখন তার কাছে অনুবাদটি বোধগম্য, সুস্পষ্ট ও সাবলীল মনে হবে। বোধগম্য, সুস্পষ্ট, তার প্রাঞ্জল ও সুখপাঠ্য মনে হবে। প্রাঞ্জল ও সুখপাঠ্য মনে হবে। সুখপাঠ্য, এইটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। অনুবাদ হলে সুখপাঠ্য হয়েছে কিনা, সুখপাঠ্য মনে হলে ভালো নম্বর দিয়ে থাকে। এটা আমার স্যার এই প্রত্যক্ষ। লাইনটা কি আরেকবার একটু বলা যাবে? আমি বলতেছি মনে রাখবো, পরীক্ষক সাধারণত লাইন বাই লাইন কি করেন না, বলুন, অনুবাদ পড়েন না, বরং তিনি একসাথে পুরো প্যাসেজটা পড়ে ফেলছেন। আমি যে অনুবাদটা লিখছি, পুরো প্যাসেজটা একসাথে পড়ছেন। তখন তার কাছে পড়ার পরে তার কাছে যদি অনুবাদটি বোধগম্য, সুস্পষ্ট, প্রাঞ্জল এবং আমি বলতে চাচ্ছি সুখপাঠ্য মনে হলেই ভালো নম্বর দিয়ে থাকেন। আন্ডারস্ট্যান্ড? সুখপাঠ্য মনে হলেই ভালো নম্বর দিয়ে থাকেন। একদম পড়ে শোনাও কি লিখছো, আমি সাথে দিয়ে আসি। স্যার পড়ব। পরীক্ষক সাধারণত লাইন বাই লাইন অনুবাদ পড়েন না, বরং তিনি একসাথে পুরো প্যাসেজকেই পড়ে ফেলেন। তখন তার কাছে অনুবাদটি বোধগম্য, সুস্পষ্ট, প্রাঞ্জল ও সুখপাঠ্য মনে হলেই ভালো নম্বর দিয়ে থাকে। পড়ে শোনাইছো, পড়ছো? ইয়েস স্যার। ওকে, এবার কথা লাল কাল দিয়ে লেখা রাখো। তাই অনুবাদের সাবলীলতা রক্ষার শর্ত। তাই অনুবাদের সাবলীলতা রক্ষার স্বার্থে সাবলীলতা রক্ষার স্বার্থে আমরা কি কাজ করব? খুব মনোযোগ। প্রথম কথা, এই কথাটা বুঝাতে বা পরে বিপদে পাবা। 1 নম্বরে, বাক্যের অর্থ বা মূলভাবের বিচ্যুতি ঘটে না। বাক্যের অর্থ বা মূলভাবের বিচ্যুতি ঘটে না। এমন সহায়ক শব্দ ব্যবহার করা যেতে পারে। এমন, এই ফোকাস করে লেখা রেখো, সহায়ক শব্দ ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয় কথা, বাক্যে অনুবাদের সৌন্দর্য বা সাবলীলতা নষ্ট করে। সৌন্দর্য তো দখল নাই তো, সৌন্দর্য বা সাবলীলতা নষ্ট করে। এমন অপ্রয়োজনীয় শব্দের অনুবাদ করা থাকে। এমন অপ্রয়োজনীয় শব্দ, এটা হলো গুরুত্বপূর্ণ কথা। এমন অপ্রয়োজনীয়
আমি অনেকগুলো উদাহরণ তোমাদের দেখাবো যে প্রথম আলো অনুবাদ করার সময় বাদ দিয়ে অনুবাদ করছে। অপ্রয়োজনীয় শব্দের অনুবাদ করা থাকে, শব্দের অনুবাদ করা থেকে বিরত থাকা যেতে পারে, বিরত থাকা যেতে পারে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই শব্দটা অনুবাদ করে দেখবা যে অনুবাদ ব্যাখ্যা হয়ে গেছে। আচ্ছা, ধরো এটা কিন্তু আমি প্রাথমিক আমি ওকে লেখা শেষ, লিখছো, পরের পৃষ্ঠায় গেলাম। তৃতীয় কথা, Yes. তৃতীয় কথা, তৃতীয় কথা, প্যাসেজে একদমই অজানা শব্দ থাকে, প্যাসেজে একদমই একদমই অজানা শব্দ থাকে, অজানা শব্দ, অজানা শব্দ থাকে, প্যাসেজে একদমই অজানা শব্দ থাকে, সেটির অর্থ মানে অর্থাৎ অর্থাৎ আমি বলে আর কি, অর্থাৎ অর্থাৎ সেটির অর্থ অনুমান অনুমান করা আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছে না। অনুবাদ করা একদমই সম্ভব হচ্ছে না, এটা হলো বিষয়, একদমই সম্ভব হচ্ছে না। ওকে, হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে দাও। সেই অংশটুকু গোল দাগ দিয়ে মার্ক করে বাদ দিব, সেই অংশটুকু খেয়াল করে এখন দেখো, সেই অংশটুকু অংশটুকু গোল দাগ দিয়ে মার্ক করে বাদ দেব, গোল, এই যে গোল দাগ দিয়ে মার্ক করে, বুঝছি কিনা, গোল দাগ দিয়ে মার্ক করে, এই হলো কথা, মার্ক করে বাদ দেব, মানে বাদ দিয়ে বাদ বাদ দেব, বাদ দিব এবং বাকি অংশটুকু অনুবাদ করার চেষ্টা করব, এবং বাকি অংশটুকু অনুবাদ করার চেষ্টা করব, বাকি অংশটুকু অনুবাদ করার চেষ্টা করবো, বুঝতে পারছেন, অনুবাদ করার চেষ্টা করবো, কথাটা আগে লিখো। একসাথে তিনটা কথা একজন করে শোনায়, লেখা শেষ, তারপরে যেতেছি। প্যাসেজে আগের একদম পেজে একবার অজানা শব্দ থাকলে, অর্থাৎ যেটার অর্থ আমি পারি না, সেটা বাদ দাও, ভুল দাগ দাও, ভুল দাগ দিয়ে বাকি অংশটা পড়ো, ওইটা অনুবাদ করো। আচ্ছা, ঠিক আছে। অনুবাদের এক্ষেত্রে দেখবো যে অনেক সময় তোমার এটা অনুমান করে অনুবাদ করে ফেলতে পারছো, দেখো আমি কথার উদাহরণ দিলে বুঝবা। এক্ষেত্রে মনে রাখবো, এক্ষেত্রে মনে রাখবো, মনে রাখবো, এক্ষেত্রে মনে রাখবো, কি মনে রাখবো বলো? অনুবাদ করার সময় সকল শব্দের অর্থ জানা থাকতে হবে এমনটা আবশ্যক নয়। অনুবাদ করার সময়, করার সময় সকল শব্দের অর্থ জানা থাকতে হবে। আমি নিয়মটা লিখে দিলে উদাহরণ বিশ্লেষণ করলে সুবিধা হবে আমার জন্য। অনুবাদ করার সময় সকল শব্দের অর্থ জানা থাকতে হবে, সকল শব্দের অর্থ জানা থাকতে হবে, তবে এমনটা আবশ্যক নয়, এমনটা আবশ্যক নয়, আবশ্যক নয়। ওকে, কেমন এমনটা আবশ্যক নয়, বরং কখনো কখনো, আমি এটা বুঝে বলি, বরং বরং কখনো কখনো, কখনো কখনো, কখনো আশেপাশের শব্দ, আশেপাশের শব্দ, আশেপাশের শব্দ, ওকে,
অথবা বাক্যের মনোভাব দেখে, অথবা বাক্যের মনোভাব দেখে, মনোভাব দেখে দেখে অজানা শব্দের একটি অনুমিত অর্থ, মানে অজানা শব্দটির অর্থ অনুমান করা যায়। অজানা শব্দের অর্থ অনুমান করা যায়, অনুমান করা যেতে পারে, অনুমান করা যেতে পারে, করা যেতে পারে। ওকে, তাহলে এখন আমি এখানে উদাহরণ দিয়ে যাবো, একজনকে পড়ে শোনাও। আচ্ছা, যেমন আমি বলি, যেমন ধরো, যেমন বেলো দা বেল্ট ব্লু অর্থ কি বলো? একজন বলো। BELOW, বেলো দা বেল্ট ব্লু। যদি বলি আমি বেলো দা বেল্ট ব্লু, ব্লু অর্থ কি বলো? এটা অর্থ কি জানো কিনা বলো? বেলো দা বেল্ট ব্লু মানে, হ্যাঁ, বেলো দা বেল্ট ব্লু অর্থ কি? তার আমি একটু ট্রান্সলেশনে যাই। কি বলতে পারবা বিলো দা বেল্ট ব্লু? অন্যায়ভাবে। অন্যায় ভাবে। এছাড়া আর বলো। গোপনীয়তার সাথে। গোপনীয়তার সাথে। ঘুষ প্রদান করা, অন্যায়ভাবে আর্থিক সহায়তা এরকম ঘুষ ওকে, প্রদান। ওকে, দাঁড়া আমি একটু বাক্যটা নিয়ে নিই। পাইছি, হ্যাঁ, ওকে, ডান। আগে তিনটার কথা আগে পড়ে শোনাও। ও বলবো স্যার, হুম 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 বাক্যের অর্থ বা মূল ভাবের বিচ্যুতি ঘটে না এমন সহায়ক শব্দ ব্যবহার করা যেতে পারে, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে, বাক্যে অনুবাদের সৌন্দর্য বা সাবলীলতা নষ্ট করে এমন অপ্রয়োজনীয় শব্দের অনুবাদ করা থেকে বিরত থাকা যেতে পারে। ওকে, থার্ড ওয়ান, প্যাসেজে একদমই অজানা শব্দ থাকলে, অর্থাৎ যেটির অর্থ অনুমান করা একদমই সম্ভব হচ্ছে না, সেই অংশটুকু গোল দাগ দিয়ে মার্ক করে বাদ দিব এবং বাকি অংশটুকু অনুবাদ করার চেষ্টা করব। এক্ষেত্রে মনে রাখবো, অনুবাদ করার সময় সকল শব্দের অর্থ জানা থাকতে হবে এমনটা আবশ্যক নয়, বরং কখনো কখনো আশেপাশের শব্দ অথবা বাক্যের মূল ভাব দেখে অজানা শব্দটির অর্থ অনুমান করা যেতে পারে। ওকে, এবার আসো, আমি স্ক্রিন শেয়ার করলে একটু বুঝবা। স্ক্রিন শেয়ার করতেছি, বাক্যটা একটু পড়ো। হ্যাঁ, আপাতত নিশ্চয়ই স্ক্রিনশট দিয়ে নিবে, আমি একটু বড় করে দেই, স্ক্রিন শেয়ার দিবা। ওকে, ডেইলি স্টারের একটা বাক্য এটা। ওকে, বাঁকুড়া পড়ে শোনো। এমিড দ্য গ্যালোপিং প্রাইসেস, খুব ভালো করে খেয়াল করো। শুধু স্ক্রিনশট দিয়ে রাখো, এটা আমার এই ইয়াতে রাখবা, অনুবাদের ক্ষেত্রে লিখবা কি, মানে উদাহরণটা সংযোজন করবা গ্রুপে আপলোড করার সময়। এমিড দ্য গ্যালোপিং প্রাইসেস, গুড। গ্যালোপিং প্রাইসেস, এই ধরো গ্যালোপিং শব্দের অর্থ জানি না, না জানার লোক আসো, বলো গ্যালোপিং শব্দের অর্থ জানো না, এমনটা কেউ বলতে পারবে কিনা বলো? জানো না? হ্যাঁ বা না বলো। জানি না স্যার। জানি না স্যার। তো বলতে গেলাম, amid the galloping prices of all essential commodities, the hike of gas prices by এত percent has come as a cruel below the belt blow to the citizens, especially those belonging to the middle or lower middle class. চমৎকার। এই দুটো শব্দ এখানে আমার জানা নেই, সত্যি কথা। অনেকেই তুমি গ্যালোপিং আমি যদি জিজ্ঞেস করি এবং একটু আগে বেলো দা বেল্ট, তুমি গ্যালোপিং শব্দ লেখা রাখো এখানে, নোটের মধ্যে লেখা রাখো। এই যে বিলো দ্য বেল্ট ব্লু এবং গ্যালোপিং, এই দুইটা শব্দ আমি তোমার জিজ্ঞেস করছিলাম, দেখো তুমি এটার অর্থ জানো না। গ্যালোপিং, GALLOPING, তাহলে শীটের মধ্যে লেখা রাখো।
এই দুইটা শব্দ আমার যদি কেউ জিজ্ঞেস করতো, বেলো দ্য বেল্ট ব্লো এবং গ্যালোপিং, এই অর্থ আমার জানা নাই। সত্যি করে বলো, আগে বলো, জানা আছে না নাই? নাই স্যার। নাই স্যার। তখন আমি বলছি যে অনুবাদে কঠিন শব্দ পাইলে মাথা নষ্ট করো না প্লিজ। আচ্ছা, amid the galloping prices or amid the dash prices of essential commodities, তাহলে বলো গ্যালোপিং শব্দের অর্থ এখানে কি হইতে পারে? amid মানে মধ্য দিয়া, amid the galloping prices of সকল নিত্য Sir, প্রয়োজনীয় accept. দ্রব্যের, এটা স্যার কি? বৃদ্ধি, ঊর্ধ্বগতি, বৃদ্ধি। ঊর্ধ্বগতি, আমি যে একটা ঊর্ধ্বগতি কথা স্যার। বলছিলাম মূল্য বৃদ্ধি, তাহলে বোঝো ওই যে কথাটা, বৃদ্ধি পাওয়া বাক্যের মূল্য। মনোভাব দেখে শব্দের অর্থ অনুমান করে ফেলতে পারবো। এটা হলো বাক্যের সকল, দেখো এটা আমরা একটু এই নোট ফলো নোট থ্রিতে কথাটা বলবো। দেখো নোট থ্রি কি? সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির মাধ্যমে, তাই না? সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির মধ্যেই। এরপর কি হয়েছে? দা হাইক অফ গ্যাস প্রাইস, গ্যাসের দাম এত পার্সেন্ট বৃদ্ধি, গ্যাসের দাম এত পার্সেন্ট বৃদ্ধি has come as a cruel below the belt blow to citizen, সিটিজেনদের কাছে নিষ্ঠুর। কি বলো এবার, বলো নিষ্ঠুর কি হইতে পারে, এবার বলো। অত্যাচার, এটা কি আনন্দের খবর নাকি পরিহাস? অত্যাচার, পরিহাস, মরার উপর খরার গা, মানে এমনি সবকিছুর দাম বাড়াইছেন, এরপরে আবার গ্যাসের দাম বাড়ছে, নিশ্চয়ই এটা মরার উপর খারার গা, নিষ্ঠুর পরিহাস, নির্মম আঘাত হিসাবে সিটিজেনের কাছে মনে হয়েছে, সিটিজেনদের কাছে নির্মম পরিহাস হয়ে দেখা দিয়েছে, অথবা মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। ইয়েস অন্য বলো, আমি জানি না এখনো, আমি ডিকশন দেখি না এটার অর্থ কি। Yes, sir. বিশেষত, পরে বলছে বিশেষত যারা মধ্যম বা নিম্ন মধ্যম শ্রেণীতে বাস করেন, তাই না? বিশেষত তাহলে যারা আমরা যদি কথা দেখি, প্রায় সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির মধ্যেই গ্যাসের দাম 22.8% বৃদ্ধি পাওয়া সাধারণ জনগণের কাছে, আরো কথা আছে, এই সাধারণ জনগণের কাছে, জনগণ বলে ব্যাখ্যা আছে, জনগণের কাছে বিশেষত মধ্য এবং নিম্ন মধ্যবিত্ত লোকদের কাছে, গোষ্ঠীর কাছে নির্মম পরিহাস, মরার উপর খারাপ গা হয়ে এসেছে, খারার গা হয়ে দাঁড়িয়েছে। ইয়ে তন্ন বল। আর বুঝা বললে হবে না? হ্যাঁ, বুঝা, সিটিজেনদের বোঝা উপর হয়ে বুঝা দাঁড়িয়েছে। ইয়েস, আমি এই যে বেলো দ্য বেল্ট ব্লু, এটার অর্থ আমি অ্যাকচুয়ালি জানি না, স্টিল এখনো জানি না, কিন্তু আমি বুঝতেছি এটার অর্থ বোঝা, এটার অর্থ মরার উপর খারার গা, নিষ্ঠুর আঘাত, পরিহাস, এরকম কিছু একটা খারাপ শব্দ হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? আবার দেখো, এখন তোমার যদি আমি একটু জিজ্ঞেস করতাম, প্লিজ খেয়াল করে দেখো, আমি বলছি আজকে ক্লাসটা তোমার, তুমি যদি একটু আগে তোমার যদি হঠাৎ করে জিজ্ঞাসা করতাম বাই ওয়ার্ড কি, বাই ওয়ার্ড, এই বাই ওয়ার্ড বাদ দিয়ে তুমি পড়ো, তবুও তুমি বুঝবা যে এটা, এই যে অন অক্টোবর এত, ইউ কুড নট হ্যাভ ইমাজিন, অক্টোবর এত তারিখ তুমি কল্পনা করতে পারবে না ইসরায়েল এতটা আজকের মতো এতটা ঘৃণিত ছিল, এতটা ঘৃণিত হইতে পারে তুমি কল্পনা করতে পারো না। ইটস ভেরি নেম, ইটস ভেরি নেম, এই নামটাই ইজ নাও ড্যাশ ফর জেনোসাইড। তাহলে এই যে বাই ওয়ার্ড শব্দটার একটা অনুমিত, এরা প্রথম আলো অনুবাদটা নাও তুমি যদি নাও দেখো, ইটস ভেরি নেম ইজ নাও ফর ড্যাশ ফর জেনোসাইড, তোর বাই ওয়ার্ড, তাহলে তুমি যদি খালি করে রাখতাম, তুমি বলবা এটা জেনোসাইডের সমার্থক হয়ে দাঁড়িয়েছে, প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। খেয়াল করে দেখো, বাই ওয়ার্ড প্রতিশব্দ, এটা যে সমার্থক, জেনোসাইডের অন্য নাম, তারপরে সিস্টেমেটিক রেপের অন্য নাম, বিকল্প নাম, প্রতিশব্দ হয়ে দাঁড়িয়েছে। তুমি বলো, সত্যি করে প্রমিস করে বলো, বাই ওয়ার্ড শব্দটা বাক্য দেখার পরে তোমার অর্থটা অনুমান করতে পারতেছো কিনা? জি স্যার। আমি যদি জি, স্যার। ইনস্ট্যান্ট তোমাকে একটু আগে জিজ্ঞেস করতাম বাই ওয়ার্ড মানে কি, তুমি খুঁজে পাইতা না। তাহলে মাথায় রাখবা, এই শব্দটার গোল দাগ দিয়ে ফেলো। বাই ওয়ার্ড যেন তোমার নষ্ট না করে, বেলো দা বেল্ট ব্লো যেন তোমার নষ্ট না করে, গ্যালোপিং যেন তোমার নষ্ট না করে, এইটার গোল দাগ দিয়ে বাকিটা পড়ো, অনুমান করো, বাক্যের চাহিদা অনুযায়ী শব্দ যোগান দিতে পারবা 90% ক্ষেত্রে। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে এটার ইয়াটা অর্থটা, হ্যাঁ, ওকে, ডান। হ্যাঁ, তাহলে আমি কি আমার নোটটা বুঝাইতে পারছি? Yes, sir. এই স্ক্রিনশট দিছিলাম ইয়াটা, ওই যে প্রথম, সরি, গ্যাসের মূল্যের অনুবাদটা কি রিটার্ন ইয়াটা স্ক্রিনশট দিছো?
স্ক্রিনশট দাও একটু, আমি এরপরে লিখো, আমি তো আবার স্ক্রিন শেয়ার করতে পারো। এটা স্ক্রিনশট হ্যাঁ দাও, আমি একটা বলে রাখতেছি, তাহলে তোমার নোটটা পরিপূর্ণ হবে আর কি, বুঝতে সুবিধা হবে। শুধু একটু একটু লেখা রাখো, এমিট দ্য গ্যালোপিং প্রাইসেস অফ অল এসেনশিয়াল, আমি অর্থটা নিচে বলে দিতেছি। এবং লেখা রেখে ফলো নোট 3/3, নোটের 3 নম্বর, নোটের 3 নম্বর নিয়ম অনুযায়ী এটা অনুবাদ করছি। আমি অনুবাদটা বলবো, পরে নবী মিলাই নিও। শুধু স্ক্রিনশট দিয়ে রাখো, এমিট দ্য গ্যালোপিং ডট ডট লেখা রাখো, এবং খালি রাখো। ক্লাস শেষ হওয়ার পরে স্ক্রিনশট থেকে দেখা নিয়ম বাকি বাক্যটা লিখবা। ডান ডান। ওকে, স্ক্রিনশট নিছো? স্ক্রিনশট নিছো কিনা? জি স্যার। Okay. তাহলে নিচে একটা অনুমিত অর্থ লেখা রাখো। কি অর্থ হইতে পারে বলো? যে সকল নিত্য, মানে আমরা একটু পরে বলবো যে সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশটাকে আমরা অনুবাদ করব। সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই, সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই গ্যাসের দাম কত পার্সেন্ট ছিল? গ্যাসের দাম কত পার্সেন্ট হলো? কত পার্সেন্ট বৃদ্ধি? 22.8। 22.8% বৃদ্ধি সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই। গ্যাসের দাম 22.8% বৃদ্ধি নাগরিকদের কাছে, নাগরিকদের কাছে বিশেষত, বাক্য লেখা আছে, বিশেষত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত জনগোষ্ঠীর কাছে, মধ্যবিত্ত বা নিম্ন আয়ের লোকদের কাছে লিখতে পারো। কি বললাম? সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই গ্যাসের দাম এত শতাংশ বৃদ্ধি নাগরিকদের কাছে, বিশেষত মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকদের কাছে। এরপরে এই যে মনার উপর খাড়ার ঘা হয়ে এসেছে, নাভিশ্বাস হয়ে ঠেকেছে, নাভিশ্বাস বোঝা হয়ে দাঁড়িয়েছে স্যার, এটা হলো। বোঝা হয়ে দাঁড়িয়েছে, নাভিশ্বাস হয়ে ঠেকেছে, বোঝা হয়ে দাঁড়িয়েছে, নির্মম পরিহাস হয়ে এসেছে। আমি বুঝতে পারছি মনে হয়। ওকে, লেখা শেষ। কি লিখছে এখন পড়ে শোনাও তো, অক্ষরে কি লিখছে? অর্থটা কি লিখছে না? হ্যাঁ, অর্থটা লিখছে নিও, পড়ে শোনাও। সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই গ্যাসের দাম 22.8% বৃদ্ধি 8%, নাগরিকদের 8%, 8 শতাংশ বৃদ্ধি। 8% বৃদ্ধি নাগরিকদের কাছে, বিশেষত মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকদের কাছে মরার উপর খাড়া হয়ে দাঁড়িয়েছে। অথবা নাভিশ্বাস হয়ে ঠেকেছে, বোঝা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এছাড়াও চতুর্থ কথা, নোট ওয়ানের চতুর্থ কথা, সিম্পল সেন্টেন্স কে, ওই যে আগের কথা, সিম্পল সেন্টেন্স কে কমপ্লেক্স কম্পাউন্ডে, কম্পাউন্ডে কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, তাহলে সিম্পল সেন্টেন্স কে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে, কমপ্লেক্স কম্পাউন্ড কে, কম্পাউন্ড সেন্টেন্স কে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে একটি বড় আকৃতির বাক্যকে একাধিক স্বতন্ত্র বাক্যে, একাধিক স্বতন্ত্র বাক্যে, একটি বড় আকৃতির বাক্যকে একাধিক স্বতন্ত্র বাক্যে, একাধিক ক্ষুদ্র বাক্যকে বাক্যকে এক বাক্যে, একটিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে,
তার লাস্টের লাইনটা কি ছিল? একাধিক ক্ষুদ্র বাক্যকে এক বাক্যে, একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে। বুঝছো কিনা? রূপান্তর করে, রূপান্তর করে, অনুবাদ করা মোটেও দূষণীয় নয়। অনুবাদ করা মোটেও দূষণীয় নয়। মোটেও দূষণীয় মানে কি? দয়ে দীর্ঘ মূর্ধন্যস্য মূর্ধন্যয় দীর্ঘি অন্তত। এটা বলতেছ দূষণীয় নয়, এটা জি স্যার। এটা দূষণ, রাশি যে দূষণ করেছে, এটা দূষণীয়। এইভাবে লিখো, এটাকে একটা দূষণীয় লিখো না। মোটেও দূষণীয় নয়, দূষণীয়। দূষণ না, দূষণীয় নয়, দোষ। ওকে, চলো। যেমন রেফারেন্স লিখো, রেফারেন্স। লেখা শেষ? ইয়েস স্যার। চলো আমরা একটা অনুবাদ করি। স্ক্রিন শেয়ার করলাম। একজন পড়ে শোনাও, কি লিখছো পড়ে শোনাও একটু। এছাড়াও সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স কম্পাউন্ডকে সিম্পল সেন্টেন্সে, একটি বড় আকৃতির বাক্যকে একাধিক স্বতন্ত্র বাক্যে, একাধিক ক্ষুদ্র বাক্যকে এক বাক্যে, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা মোটেও দূষণীয় নয়। রূপান্তর করে অনুবাদ করা, রূপান্তর করে অনুবাদ করা, রূপান্তর করে অনুবাদ করা মোটেও দূষণীয় নয়। ওকে, জি স্যার। রেফারেন্স হিসেবে লিখো, যেমন দ্য গার্ডিয়ানের একটা সেন্টেন্স আমরা পড়ি, দ্য গার্ডিয়ানের একটা সাব এডিটোরিয়ালে, ওকে, উপসম্পাদকীয়তে। একটু পড়ে শোনাও। He is known as a diligent administrator with such a great love of poetry that he often opens official meetings with recitals of famous revolutionary Urdu poets. After Shehbaz Sharif was appointed as Pakistan's 23rd Prime Minister on Monday, his first words to Parliament were those from a poem by Ata-ul Haq Kashmi, a modern Pakistani poet and commentator, loftily espousing that one must set himself free from all bounds of desires. ওকে, এখানে কঠিন শব্দ হলো, খেয়াল করে দেখো প্লিজ, একটা চমৎকার জিনিস দেখাইতেছি। এখানে কঠিন শব্দ হলো এটা, লফটিলি এসপাউসিং। আমার মনে হয় অনেকের জানার কথা না, তাই না? বলো। হ্যাঁ, স্বীকৃতি দাও না কেন? জানো নাকি লফটিলি এসপাউসিং? বাদ দিয়ে বলো। না স্যার, জানি না। খেয়াল করে দেখো, এখানে আগে বলো সুস্পষ্ট বাক্য সেন্টেন্স কয়টা, ফুল স্টপ কয়টা আছে? দুইটা। বাক্য দুইটা, এই একটা দুইটা। স্ক্রিনশট দিয়ে রাখো বাক্যটা, এটা খাতায় নোট আকারে লিখবে একটু পরে, কারণ নোটটা তোমার পরবর্তীতে কারোর বুঝাইতে এবং বুঝতে সুবিধা হবে। গার্ডিয়ানে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে লাইনটা পাই যাবে। He is known as a diligent administrator with such a great love of poetry that he often opens official meetings with recitals of famous Urdu revolutionary poets. বিশাল বাক্য। He is known as a তিনি diligent administration অধ্যবসায়ী প্রশাসক হিসাবে সুপরিচিত, এবং কি বলো, with such a great love of poetry, তার আছে কি বলো, great love of poetry, যে তিনি অফিসিয়াল মিটিং গুলো বিপ্লবী উর্দু কবিদের দ্বারা শুরু করেন। অনেক বড় বাক্য। মজার বিষয় হলো, আমি তোমার যেটা শিখিয়ে, আমি তোমার এখন সময় যেহেতু আমাদের খুব কম, আনলে তোমার নিজে করতে দিতাম, তারপরে বুঝতে পারতাম যে সমস্যাটা কোথায়। আচ্ছা, প্রথম আলো অনুবাদটা আমরা দেখি সরাসরি। আমি কিন্তু আমার অসংখ্য ওয়ার্ক আছে, আমি কিন্তু প্রথম আলোর ওই দুইটা, আমি তো তোমার 8 নম্বর পেজের কথা শুরুতেই বলছি। তো দেখো, প্রথম আলো অনুবাদ করছেন
তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক। গভীর মনোযোগ। হি ইজ নোন এজ এ ডিলিজেন্ট অ্যাডমিনিস্ট্রেটর। আমরা অর্থে করলে করতাম তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক হিসাবে পরিচিত। তুমি আমারে বলো নৌনের অর্থ লিখছে কিনা, সত্যি করে বলো আমার আগে, নৌনের অর্থ লিখছে কিনা, জি না স্যার। এজ এর অর্থ লিখছে কিনা, লিখে নাই। তাহলে তুমি যে ভাববা যে স্যার নৌনের অর্থ বা এজ এর অর্থ তো লিখেন নাই, মনে রাখবো অর্থটা বোধগম্যতা, অর্থটা যদি বুঝাই ফেলতে পারো সাবলীল ভাবে। ওই যে আমি একটা কথা বলছি, কোন শব্দ বাদ দিলে কোনো সমস্যা নাই, এটাই আমি বুঝাইতেছি তোমারে। এই যে হি ইজ নোন, তিনি অধ্যবসায়ী প্রশাসক হিসেবে পরিচিত, না এই কথা তো বলে না এখানে। এবার দিছে দাঁড়ি, দেখো কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা, উইথ সাচ এ গ্রেট লাভ অফ পোয়েট্রি। দেখো অর্থ করছে কবিতার প্রতি তার ইংলিশ কি এখানে আছে? এইটা আমি বলছি সহায়ক শব্দ দেয়া যায়। তোমরা কি আমার ওই যে অনুবাদ নোটগুলো মিলতেছে কিনা, হ্যাঁ বা না বলো? সহায়ক শব্দ দেয়া যায়, প্রয়োজনে কোন শব্দ বাদ দেয়া যায়, অর্থের বিচ্যুতি না ঘটলেই হয়। আন্ডারস্ট্যান্ড? Yes. জি স্যার। কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা। তিনি প্রায় বিখ্যাত বিপ্লবী উর্দু কবিতা আবৃত্তি করে অফিসিয়াল মিটিং শুরু করেন। এই দাপ্তরিক মিটিং লিখে নাই, দাপ্তরিক সভা লিখে নাই, এগুলো কনভেনশনাল ওয়ার্ড। অফিসিয়াল মিটিং, মোবাইল ফোনের বাংলা অর্থ লাগে না, বুঝছো কিনা? মোবাইল ফোনে ব্যালেন্স নাই, ব্যালেন্স ভারসাম্য লাগার দরকার নেই। অফিসিয়াল মিটিং দেখো, তিনি প্রায় অফিসিয়াল মিটিং, সরি, উর্দু বিপ্লবী কবিতা দ্বারা অফিসিয়াল মিটিং শুরু করেন। আবার বলে রাখি একটা সিক্রেট কিন্তু আছেই, শেষ থেকে অনুবাদ সবসময় শুরুর দিকে যায়। তিনটা ভাগে ভাগ করছেন। এই যে তিনি প্রায় বিপ্লবী উর্দু কবিতা আবৃত্তি করার মাধ্যমে অফিসিয়াল মিটিং ওপেন শুরু করেন। সবশেষে বারবার অনুবাদ একটু বার বলবো। এরপরে তিনি শাহবাজ শরীফ, এরপরে বলছেন তিনি শাহবাজ শরীফ। সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়ার পর পার্লামেন্টে তার প্রথম কথাগুলো ছিল আধুনিক পাকিস্তানি কবি ও ভাষ্যকার আতাউল হক কাশ্মীর একটি কবিতার লাইন। দাঁড়ি। After Shahbaz Sharif was appointed as Pakistan's 23rd Prime Minister on Monday, his first words to Parliament were those from a poem Ataul Haq Kashmiri. তিনি পরিচয় দিল লফটিলি espousing that। আচ্ছা খেয়াল করো, লাইনটি ছিল সব লালসার শৃঙ্খল ছেড়ে নিজেকে আজাদ করতেই হবে আজ। এখন আমারে বলো লফটিলি espousing এর অর্থ লিখছে কিনা, যে গুরু গম্ভীর কণ্ঠে তিনি গেয়ে উঠলেন, উচ্চারণ করে উঠলেন, এরকম কোন অর্থ আছে? লফটিলি espousing এর অর্থ লিখছে কিনা সেটা কো আমারে। লফটিলি espousing that, এই কথার অর্থ পাইছো নিচে? লিখিনি স্যার। তোমারে নষ্ট করবে লফটিলি espousing, এটা মনে রেখো, বিশ্বাস করো। এই যে দুই চারটা কঠিন শব্দ দেখা তুমি নষ্ট করবে, তোমারে বাইওয়ার্ড নষ্ট করবে, বেলো দা বেল্ট ব্লো, গ্যালোপিং, কিন্তু তুমি যে এই শব্দটা বাদ দিয়ে চিন্তা করবে, এটা চিন্তা করতে পারতেছো না, এটা হলো সমস্যা। ওকে, এটা দেখো অর্থই করে নাই। আমি বুঝাইতে পারছি? নিশা যখন লিখবা নোটের মধ্যে গোল দাগ দিয়ে লিখবা এই শব্দের অর্থই করে নাই, এই কঠিন শব্দটার অর্থই লেখে নাই। আন্ডারস্ট্যান্ড? তাহলে বড় আকৃতির বাক্যকে একাধিক, এবার অনুবাদটা পড়ার পরে তুমি এক বাক্যে যদি তোমার অনুবাদ করতে দিতাম, তখন তুমি বুঝতে তুমি কি একটা অখাদ্য অনুবাদ করছো একসাথে ট্রাই করতে গিয়া। আমার অনুবাদটা দেখবা যে অখাদ্য হয়ে গেছে, কারণ পুরাটা একসাথে চিন্তা করছি। কিন্তু আমি যখন এটারে অনুবাদের প্যাটার্ন স্ট্রাকচার পরিবর্তন করলাম, অনুবাদ শুধু সুন্দর না, সহজ না, সুন্দরও হয়। প্রমাণ পাইছো কিনা আরেকবার দেখো তো, পড়ে শোনাও। এবং আমি পড়ার সময় এবার দেখো ইংলিশ, এবার তিনি একজন অধ্যবসায়ী প্রশাসক, কবিতার প্রতি তার অগাধ ভালোবাসা। তিনি প্রায় বিখ্যাত বিপ্লবী উর্দু কবিতা আবৃত্তি করে অফিসিয়াল মিটিং শুরু করেন। তিনি শাহবাজ শরীফ। সোমবার পাকিস্তানের 23তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হওয়ার পর পার্লামেন্টে তার প্রথম কথাগুলো ছিল আধুনিক পাকিস্তানি কবি ও ভাষ্যকার আতাউল হক কাশ্মীর একটি কবিতার লাইন। লাইনটি ছিল সব লালসার শৃঙ্খল ছিঁড়ে নিজেকে আজাদ করতেই হবে আজ। পাঠক দ্বিতীয়বার চিন্তা করা ছাড়া অনুবাদ বুঝছে কিনা, হ্যাঁ বা না বলো? হ্যাঁ স্যার। আমি কিন্তু আবার মনে রেখে, আমি তোমার অনুবাদ শেখাচ্ছি না, আমি তোমার আমার মূল উদ্দেশ্যটা বুঝাচ্ছি যে বাক্যে কি আছে, বাক্যের মূল ভাবটা তোমার মতো করে মানে একদম ফ্লুয়েন্টলি দেখো তো, এমনি নাম্বার সাথে দিয়ে মন চাইবে। ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে আমরা নোট কততে যাব? নোট 1 পড়া শেষ করলাম নাকি নোট 2? নোট 2 না, নোট 2 নোট 1 এর নিচে আরেকটা লেখা রাখো,
একজন একটা কথা লেখা রাখবে, যে আমি মার্ক করে রাখলে যদি ইয়াতে মার্ক করে রাখবো আর কি। একজন প্রাথমিক অনুবাদকারী হিসাবে, প্রাথমিক স্তরের অনুবাদকারী হিসাবে একটা কাজ করলাম। প্রাথমিক স্তরের অনুবাদকারী হিসাবে, অনুবাদক হিসাবে, প্রাথমিক স্তরের অনুবাদক হিসাবে ওই যে প্রাথমিক বাক্যের কনজাংশন গুলোতে গোল দাগ দিয়ে মার্ক করে ফেলবো। গোল দাগ দিয়ে মার্ক করে ফেলবো। তাহলে সুবিধা কি বলতো? তাহলে আমরা কি পাবো বলো? কনজাংশন গুলো যদি আমরা মার্ক করি তাহলে কি হবে বলো আমারে? সুবিধা হবে। হ্যাঁ, আমরা ওই স্যার স্বতন্ত্র বাক্য লিখতে হয়ে সুবিধা হবে, বাক্যটা ছোট করে স্বতন্ত্র বাক্য ফেলতে হয়ে পারবো। যাবো। সরল বাক্য বলতে স্বতন্ত্র পারবে বাক্য, স্যার। আলাদা আলাদা বাক্য হয়ে গেল। ছোট ছোট করে। হ্যাঁ, তত আমরা ইয়ে করে ফেলবো। এবং প্রয়োজনে একসাথে লেখা যায় এমন ফ্রেজ গুলোকে আন্ডারলাইন করে ফেলবো। ফ্রেজ আন্ডারলাইন করে ফেলবো। একসাথে লেখা যায় এমন ফ্রেজ আন্ডারলাইন করলে কিন্তু সুবিধা, আন্ডারলাইন করে ফেলবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, নোট টু, স্যার লাস্ট লাইনটাকে একটু বলবেন, মানে last কি যে বলবেন? আমি দুইটা কথা বলছি। কনজাংশন গুলো যদি গোল দাগ দিয়ে মার্ক করে ফেলি তাহলে স্বতন্ত্র বাক্য পাইতে আমাদের সুবিধা হবে, আলাদা বাক্য পাইতে। ফার্স্ট। সেকেন্ডে বলছি যে একসাথে লেখা যায় এমন ফ্রেজ গুলো আন্ডারলাইন করে ফেললে সুবিধা হবে। বুঝছো কিনা? হি থ্যাংক ইউ স্যার, ইজ থ্যাংক ইউ স্যার। এ ডিলিজেন্ট অ্যাডমিনিস্ট্রেটর, এটা একসাথে। বুঝছো বিষয়টা? ওকে। ইয়েস স্যার। নোট টু তে লিখো একটি পর্যবেক্ষণ। নোট টু একটি পর্যবেক্ষণ। ওকে, নোট টু তে একটি পর্যবেক্ষণ। এর জন্য এক পৃষ্ঠা খালি না করে আমি আগে ক্লাসে বলবো। নোট টু তে একটি পর্যবেক্ষণ লেখা এক পৃষ্ঠা খালি লেখা দাও। এবার নোট থ্রি তে চলে যায় আমার আসল কথা। আমি আমি আবার বললাম, নোট টু এর জন্য এক পৃষ্ঠা খালি রেখে দিবা। ওকে, ওকে, চলো আমরা আসল পড়াতে পারবো। নোট থ্রি, চলো নোট থ্রি লিখো। ওই যে এবার ইংরেজি নোট থ্রি বন্ধ করে নাম লিখো। ইংরেজি থেকে বাংলা অনুবাদের সবচেয়ে বহুল প্রচলিত কৌশলগুলো হলো, দাঁড়াও দিয়ে আসতেছি। স্যার নোট টু এ কি বললেন বুঝি নাই। একটা পেজ খালি রাখার জন্য বলবেন। আচ্ছা, তাহলে কি ইংরেজি থেকে বাংলা অনুবাদের সবচেয়ে বহুল, ইংরেজি থেকে বাংলা অনুবাদের সবচেয়ে বহুল প্রচলিত কৌশলগুলো হলো এই। নোট টু এর জন্য একটা পৃষ্ঠা খালি রাখছো, এটা পর্যবেক্ষণটা আমি পরে বলবো। ইয়েস স্যার। ওকে, প্রথম কথা এই হলো, প্রথম কথা আসো। প্রথম কথা, আচ্ছা এই বাক্যটা বুঝো কিনা? করিম গোস টু স্কুল এভরি মর্নিং।
বাই রিক্সা। দেখবা এটা একটা জাদুর মতো কাজ করবে, সত্যি কথা মনে রেখো। আমরা ওই যে প্রধান শিক্ষক প্রতিদিন সকালে ক্লাসে ইংরেজি পড়ান না, ওইটার আদলে আমরা আরেকটা বাক্য লিখলাম। এটা বেসিক সেন্টেন্স। করিম গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। ফাইন, বাক্য লেখা শেষ। ওকে, আমরা প্রথমে তুলে আন্ডারলাইন করে ফেলি, করিম গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। লেখা শেষ। Yes, sir. ওকে, আমি একটু পরে এটা অনুবাদটা কিভাবে করতেছি দেখো। এই বাক্য দিয়ে আমরা প্রায় 50% বাক্যের অনুবাদ করে ফেলতে পারবো যদি এটা বুঝি। আমরা প্রথমে সাবজেক্ট অনুবাদ করবো, খুব লেখন আগে আগে কথা বলবো। 1 নম্বরে কিসের অনুবাদ করবো বলো? সাবজেক্টের। ওকে, গুড। করিম, ভার্বকে মার্ক করবো কিন্তু অর্থ লিখবো না। করিম গোস, তাহলে করিম, ভার্বের অর্থ লিখবো না। বাক্যের শেষে চলে যাবো। কোথায় গেলাম? শেষে। করিম রিকশায় করে 2, শেষ থেকে শুরুর দিকে আসবো। 3, প্রতিদিন সকালে। 4, স্কুলে সবশেষে যায়। ভার্বের অনুবাদ। ওকে, তাহলে অর্থটা কি দাঁড়ালো একটু বলো? করিম রিকশায় করে প্রতিদিন সকালে স্কুলে যায়। লিখে ব্যাখ্যাটা লিখো। করিম রিকশা যুগে প্রতিদিন সকালে করিম প্রতিদিন সকালে রিকশায় করে স্কুলে যায়। লেখা শেষ। লেখা শেষ কিনা বলো? জি স্যার। ওকে, তাহলে আমরা নিয়মটা কি বুঝতে পারবো? তাহলে আমরা অনুবাদ করার সময় কি করবো বলো? প্রথমে কি করবো বলো? প্রথম প্রথমে কিছু সাবজেক্ট, পরে শেষের দিকে, এই যে একটা লাস্টে ভার্ব। প্যাটার্ন। হ্যাঁ, প্রথমে কিসের অনুবাদ করে ফেলবো বলো? প্রথমে সাবজেক্ট সাবজেক্ট। অনুবাদ করে ফেলবো, সুন্দর করে লেখা লিখো। সাবজেক্ট। ব্যাখ্যায় লিখো কেমনে অনুবাদটা করলাম। প্রথমে প্রথমে সাবজেক্ট অনুবাদ লিখো না, লিখো প্রথমে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বকে আইডেন্টিফাই করবো। এটা গুড। সবসময় লাল কালিতে লিখো, প্রথমে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বকে আইডেন্টিফাই করবো। এটা সাবজেক্ট, এটা ফাইনাইট ভার্ব। আরো ভালো, প্রথমে সাবজেক্ট ফাইনাইট ভার্ব এবং অবজেক্ট থাকলে সেটা আইডেন্টিফাই করবো। অবজেক্ট অবজেক্ট যদি থাকে এটারও আইডেন্টিফাই করে ফেলবো। লিখে রাখো, প্রথমে সাবজেক্ট ফাইনাইট ভার্ব এবং অবজেক্টকে আইডেন্টিফাই করবো। মাস্ট অনুবাদে কাজে এটা হলো সবচেয়ে প্রধান কাজ। এবারে সাবজেক্ট এটা, ফাইনাইট ভার্ব এটা, অবজেক্ট এটা। ঠিক আছে, বিষয়টা বুঝছো? এরপরে নিচে লিখো। এরপরে কি? এরপরে আমরা শুধু সাবজেক্টের অর্থ লিখবো কিন্তু ফাইনাইট ভার্বের অর্থ লিখবো না। বলো কিসের অর্থ লিখবো? সাবজেক্ট অর্থ লিখবো কিন্তু কিসের অর্থ লিখবো না বলো? ফাইনাইট ভার্বের। অর্থ লিখবো না, অর্থ লিখবো না। এরপর সব, এরপরে শেষ দিক থেকে শুরু অনুবাদ করে, শেষ দিক থেকে অনুবাদ করে ক্রমান্বয়ে শুরুর দিকে অগ্রসর হবো।
সবশেষে কি করবো বলো? তাহলে আমরা শেষ দিক থেকে ক্রমান্বয়ে শুরুর দিকে অগ্রসর হবো এবং সবশেষে মূল ভার্বের অর্থ লিখে দেবো। কি বলছি একজন বলো। এবার বাংলাদেশ ব্যাংকের প্রশ্ন দেখো, একজন করে শোনাও কি বলছে। স্যার প্রথমে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং অবজেক্ট আইডেন্টিফাই করব। আইডেন্টিফাই করবো। হ্যাঁ, এরপর সাবজেক্টের অর্থ লিখব, কিন্তু ফাইনাইট ভার্বের অর্থ লিখব না। এরপর শেষ দিক থেকে ক্রমান্বয়ে শুরুর দিকে অগ্রসর হব অনুবাদ করে, সবশেষে ফাইনাইট ভার্বটা লিখব, ফাইনাইট ভার্বের অর্থ লিখব। ফাইনাইট ভার্বের অর্থ লিখবো। ওকে, তাহলে চলো তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন লিখাও, এটা লাইনটা পড়ে শোনাও, স্ক্রিনশট দাও, আগে লাইনটা পড়ে শোনাও, লাইনটা পড়ে শোনাও আমাকে। The recent global recession has unexpectedly opened up great opportunities for the business sector of বাংলাদেশ। বাংলাদেশ। ওকে, স্ক্রিনশট দিয়ে রাখো। এটা হলো আমাদের এখানে উদাহরণটা লিখবা, শুধু দ্য রিসেন্ট গ্লোবাল রিসেশন দিয়ে ডট ডট দিয়ে রাখো, বাকিটা পরে লিখো। অনুবাদ লিখো, অনুবাদটা মিলতেছে কিনা বলো, বা অনুবাদ আগে লিখো, আমার ইংরেজি লেখার সময় নেই, টাইম কম। স্ক্রিনশট দিছো তোমরা? yes, ওকে, তাহলে সাবজেক্ট হচ্ছে সাম্প্রতিক বৈশ্বিক মন্দা। ডান। 1 নম্বর, হ্যাজ আনএক্সপেক্টেডলি, আমি মার্ক করছি হ্যাজ ওপেন্ড আপ, এটা হলো ভার্ব। সাবজেক্ট এবং ভার্বকে আমি আইডেন্টিফাই করতে পারছি কিনা, হ্যাঁ বা না বলো। yes sir, তার শব্দগুলো আমি আন্ডারলাইন করবা, আনএক্সপেক্টেডলি, গ্রেট অপরচুনিটিস ফর দ্য বিজনেস সেক্টর অফ বাংলাদেশ। তো আমরা প্রথমে সাবজেক্ট অনুবাদ করলাম, তাহলে দাঁড়াইলো কি বলো, সাম্প্রতিক বৈশ্বিক মন্দা। অর্থ লিখো, সাম্প্রতিক বৈশ্বিক মন্দা। সাম্প্রতিক বৈশ্বিক মন্দা একদম বলো, এরপরে কোথায় যাবো আমরা? একদম শেষের দিকে যান। একদম শেষে স্যার। বাংলাদেশের হয়েছে, অফ বাংলাদেশ ব্যবসায়িক খাতে সাম্প্রতিক বৈশ্বিক মন্দা, বাংলাদেশের ব্যবসায়িক খাতে। গ্রেট অপরচুনিটি মানে কি? বিশাল সুযোগ। বিশাল সম্ভাবনা, বিশাল সম্ভাবনার দুয়ার লিখো, বিশাল সম্ভাবনার দুয়ার, দুয়ার লিখো। ভার্বের অর্থ লিখবো নাকি আরেকটা শব্দ আছে? অপ্রত্যাশিত ভাবে শেষে হলো উন্মোচন করে দিয়েছে। সাম্প্রতিক বৈশ্বিক মন্দা বাংলাদেশের ব্যবসায়িক খাতে বিশাল সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে। এবার বলো দুয়ারে বললে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার যদি বলি খুলে দিয়েছে। আরে উন্মোচন করেছে আর খুলে দিয়েছে আমাদের পার্থক্য কি? আমি বলছি নো সিনোনিম। এটা খুলে দিয়েছে, উন্মোচন করাটা আরো সফিস্টিকেটেড। এখন আমার বলো দুয়ার শব্দের ইংরেজি আছে কিনা? No, sir. আমি একটু আগে তোমার বারবার দেখানোর চেষ্টা করছি, এই দুয়ারটা হলো সহায়ক শব্দ, যেটা আমার অর্থ নষ্ট করে নাই, আমি ব্যাখ্যায় বলছি। আন্ডারস্ট্যান্ড? yes sir, ডান, লেখা শেষ। ডান, এলাম। হ্যাঁ স্যার, ওকে, yes, এবার প্রথম কথা গেল। প্রথম কথা করিম, আমার বেসিক সেন্টেন্স এটা মাথায় রেখো, করিম গোস টু স্কুল এভরি মর্নিং বাই রিক্সা। আচ্ছা, দ্বিতীয় কথা, দ্বিতীয় কথা, করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 goes to school every morning, বাকি যা আছে তা every morning by রিক্সা। করিম a student of class 5 goes to school every morning by রিক্সা।
লিখছো? Yes, sir. Yes, sir. আচ্ছা প্লিজ প্রথম আরেকটা বাক্য লিখে রাখো। দ্য বয় ওয়াকিং ইন দ্য, আচ্ছা অনুবাদ জায়গায় খালি লিখে আরেকটা লিখো, দ্য বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড, দ্য বয় ওয়াকিং, WALK, ওয়াকিং ইন দ্য ফিল্ড SAW, so a dead man. আন্ডারলাইন করো। করিম, করিম, a student of class 5 goes বাকিটা আছে to school every morning by rickshaw. Okay. The boy walking in the field saw a dead man. আচ্ছা এখন অনুবাদের জন্য জায়গায় খালি লিখে এই কথার আগে লিখো দ্বিতীয় কথায় লিখছো, লিখো সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ থাকে, বলো। সাবজেক্ট এবং কিসের মধ্যে, বলো। সাবজেক্ট এবং কিসের মধ্যে একজন হেল্প করো। মূল মূল ভার্ব। ভার্বের মূল ভার্বের মাঝে কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ থাকে, সেটি সাবজেক্টের অংশ হিসাবে গণ্য হয়। সেটি সাধারণত সাবজেক্টের অংশ হিসাবে গণ্য হয়। সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে কিছু থাকলে সাধারণত সাবজেক্ট অংশ হিসাবে গণ্য হয় অধিকাংশ ক্ষেত্রে। এক্ষেত্রে সাধারণত মূল ভার্বের আগ থেকে, মানে ফাইনাইট ভার্বের আগ থেকে অনুবাদটি শুরু হয়। এক্ষেত্রে সাধারণত ফাইনাইট ভার্বের আগ থেকে অনুবাদটি শুরু হয়। স্যার এই কথাটাকে আরেকবার বলা যাবে? আবার বলতেছি, সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ থাকে। করিম, এই স্টুডেন্ট অফ ক্লাস 5, এটা সাবজেক্টের অংশ, সাবজেক্ট সম্পর্কে বলতেছে। দ্য বয় ওয়াকিং ইন দ্য ফিল্ড, এটা সাবজেক্টের অংশ, ওয়াকিং দ্য ফিল্ড মানে দ্য বয়, মানে এই পুরোটাই সাবজেক্ট। আচ্ছা এটা সেক্ষেত্রে সাধারণত কোন জায়গা থেকে অনুবাদটা শুরু হয় বলো একটু। ফাইনাইট ভার্বের পূর্ব থেকে। ফাইনাইট ভার্বের আগ থেকে। আচ্ছা তাহলে অর্থটা, এই বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে বলতো? পঞ্চম শ্রেণীর ছাত্র করিম, ঠিক না? পঞ্চম শ্রেণীর ছাত্র করিম। তারপরে কি বানানের অর্থ লিখবো না শেষে চলে যাবো? শেষে চলে যাবে। আমি বুঝতে পারছি মনে হয়। স্যার, হুম। স্যার আগের কথাটা কি লিখছিলেন এটা একটু আবার একটু বলা যাবে? অনুবাদটি একজন একটু ফাইনাইট help করো। ভার্বের আগে থেকে, এই যে অনুবাদ সেক্ষেত্রে অনুবাদটি ফাইনাইট ভার্বের আগে থেকে শুরু হবে না? এটা কি আগ থেকে শুরু হবে, ফাইনাইট ভার্বের আগ থেকে, এই যে গোজের আগ থেকে অনুবাদ শুরু হয়েছে। আচ্ছা, মানে আগের অংশ, এটা ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট অংশ কাপড় করে ফেলতে হবে। ওকে তাহলে দা বয়, আচ্ছা একটু কথা বলে রাখি, দা বয় ওয়াকিং এর মানে হলো, এটার মানে লিখে রেখো, মানে এটা কমপ্লেক্স করলে ওয়াকিং মানে হু ওয়াজ ওয়াকিং, এই কথা কি আমি বুঝাইতে পারছি কমপ্লেক্স করলে? হ্যাঁ বা না বলো। Yes, sir. তাহলে দা বয় হু ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ড সো আ ডেড ম্যান। কথা ক্লিয়ার? অনুবাদ কোন জায়গা থেকে শুরু হবে একজন মুখ ফুটে বলো। ফাইনাইট ভার্বের আগে থেকে। তাহলে মাঠে, তাহলে ফাইনাইট ভার্ব মাঠে হেঁটে যাওয়ার সময়, মাঠে হেঁটে যাওয়ার সময়, এটা 1 নম্বর। এটা থেকে বালকটি একজন মৃত মানুষ দেখলো, একটি মৃত মানুষ দেখলো, বালকটি একজন মৃত মানুষ দেখলো।
এখন একজন আমারে বলো, যাওয়ার সময় ইংরেজি আছে কিনা এখানে, হ্যাঁ বা না বলো। নাই। লেখো সহায়ক শব্দ। এটা নয় সহায়ক শব্দ, এটা অর্থের সাবলীলতা রক্ষার জন্য আমি নোট ওয়ানে বলছি। আমি কি বুঝতে পারছি? Yes, জি sir. স্যার। ডান। স্যার যদি এটা বলা হয় মাঠে হাঁটার সময় বালকটি একজন মৃত মানুষ দেখলো, হবে না? হ্যাঁ, হেঁটে হাঁটার সময় এই বলছে যে সময় যে দিলা, এটা ইংরেজি আছে নাকি, ইন দ্য টাইম অফ আছে কিনা? Nice, sir. ওকে না। স্যার আরেকটু কি বলা যায়, মাঠে হেঁটে যেতে যেতে বালকটি একজন মৃত মানুষ দেখলো। আমরা শুনি না। ওকে, এই আমি আমার এই মূল ফোকাস করছো কিনা? Yes, sir. জি স্যার। ওকে স্যার আসো। আচ্ছা, সিটের মধ্যে অনেকগুলো উদাহরণ আছে, পর্যাপ্ত উদাহরণ আছে, আমি একটু পরে দেখাচ্ছি। নোট 3টাকে লেখানো। নোট 3, এই যেমন দাঁড়াও, পাইছি পাইছি, ভালোই তো হয়েছে। সাথে সাথে এই উদাহরণটা লেখা রাখো, 10 নম্বর। স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করো, একটা বড় উদাহরণ লিখে রাখো। 10 নম্বর উদাহরণটা পড়ো। The fact that at least 2.5 million children of school going are not receiving formal education is deeply concerning. তাহলে এবার বলো, মূল ভাবটা কোনটা? The fact that at least 25 million children আচ্ছা, তোমার আর একটা নট প্রশ্ন করবো। The fact are that not at least are এত মিলিয়ন চিলড্রেন, at least এত মিলিয়ন চিলড্রেন অফ স্কুল গোয়িং age, হ্যাঁ, এটার মধ্যে এটা কোন ক্লস, কে বলতে পারবা কিনা? এই দ্যাট যুক্ত ক্লসটা কোন ক্লস, কে বলতে পারবা? It's a noun clause. noun clause স্যার। অ্যাডজেক্টিভ ক্লজের কেউ আছে কিনা? এটা অ্যাডজেক্টিভ ক্লজ না, কারণ ফ্যাক্ট যা নাউন আর ক্লোজ ফ্যাক্ট স্যার। ওই যে পরের লাইনটা তা একই কথা। Ji, তো sir, কোন noun কোন clause. জায়গা দিয়ে শুরু হবে বলো? Are not receiving মানে Are মানে not আমরা receiving এর ভুল আগ নাই, আজ থেকে। থেকে থ্যাংক ইউ, তুমি ঠিক বলছো। আজ থেকে যদি অনুবাদ করি, হ্যাঁ দেখো, তাহলে স্কুলগামী বয়সের, এই স্কুলগামী বয়সের প্রায় এত মিলিয়ন শিশু, অন্তত এত মিলিয়ন শিশু, কি বলো, এত মিলিয়ন শিশু আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছে না। এটা অবশ্যই আমি কমপ্লেক্সে করবো অর্থটা। দেখো প্লিজ খেয়াল করে দেখো, স্কুলগামী বয়সের অন্তত পক্ষে কত মিলিয়ন শিশু বলো? 2.5 million মানে শিশু। প্রায় 25 লক্ষ শিশু। তারপরে Yes, sir. শেষে চলে দাও, আহ আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছেন না, আর নট ফর্মাল এডুকেশন। হ্যাঁ, কি বলো বিষয়টি, আমি এটা কমপ্লেক্স অনুবাদ করবো। এটা এই বাক্যের অর্থ করবো, স্কুলগামী বয়সের অন্তত পক্ষে কত মিলিয়ন বলো? 25 লক্ষ শিশু আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছেন না। বিষয়টি গভীর উদ্বেগের। এটা কি এক বাক্যে করলে ভালো না 2 বাক্যে করলে ভালো বলো? স্যার 2 বাক্যে 2 বাক্যে। করলে দ্য ভালো ফ্যাক্ট হয়। ডিপলি কনসার্নিং। ওকে, আসো তাহলে আমি নোট 2 এর আরো উদাহরণ দিচ্ছি একটু পরে, আগে নোট 3 লিখাও, পরে আমরা তো পুরো শিট আছে, অনেকগুলো লেখা। নোট 3 5 মিলিয়ন লিখলে হবে না বাংলায়? হ্যাঁ, আর একটু পরে নোট 3টা লিখান। নোট 3টা লিখা হবে। জি, Sir, note 2 না? নোট না, তৃতীয় কথা, নোট 3 এর তৃতীয় কথা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তৃতীয় কথা, তৃতীয় কথা, তৃতীয় কথা। ওকে, ঠিক আছে, টুপি নিয়ে আসে, টুপি। আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ, ও তো খুশি।
ওকে, নোট 3 লিখো। As far as I know, লিখো। As far as I know, comma দাও। Karim a student of class 5. Karim a student, STUDENT, এরকম ধরনের বাক্য প্রচুর পাইবা। Of class 5 goes to school, এই ধরনের বাক্য প্রচুর পাইবা। As far as I know, Karim a student of class 5 goes to school every morning by rickshaw. কি লিখছো বলো? As far as I know, ঠিক আছে? এইটা এই সমস্ত বাক্যের ক্ষেত্রে আমরা আগে কোনটার অনুবাদ করবো বলো? সুন্দর করে লেখা। বাক্য লেখা শেষ? Yes, sir. তাহলে বাক্যটা আগে অর্থ লিখো। 1 নম্বরে শব্দের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশ অনুবাদ আগে করে ফেলবো। আমার জানা মতে অথবা যতদূর আমি জানি, আমার জানা মতে। এরপরে কি বলো? গোলদের আগ থেকে অনুবাদ করবো। ইয়েস অর নো বলো। পঞ্চম শ্রেণীর ছাত্র করিম। তারপরে কি বলো? ওই যে শেষ থেকে শুরুতে, প্রতিদিন সকালে। রিক্সা যোগে স্কুলে যায়। তাহলে এখন আমরা কি বের করলাম এখানে? দ্বিতীয় কথা হলো, সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ থাকলে সেটিকে প্রথমে অনুবাদ করে ফেললে সুবিধা হবে। এটা হলো বিষয়। তৃতীয় কথা, সাবজেক্টের পূর্বে, এই যে সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ থাকলে এই সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ থাকলে সেটিকে প্রথমে অনুবাদ করে ফেললে সুবিধা হবে। সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজ থাকলে সেটিকে প্রথমে অনুবাদ করে ফেললে সুবিধা হবে। এ ধরনের ওয়ার্ড, ফ্রেজ বাক্যের মাঝে বা শেষেও থাকতে পারে। এ ধরনের ওয়ার্ড, ফ্রেজ কোথায় থাকতে পারে বলো? এ ধরনের ওয়ার্ড, ফ্রেজ বাক্যের কোথায় থাকতে পারে বলো? মাঝেও শেষেও থাকতে পারে। পরে শোনো কি লিখছো। সাবজেক্টে কমা দ্বারা যুক্ত কোনো ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ থাকলে সেটিকে প্রথমে অনুবাদ করে ফেললে সুবিধা হবে। এই ধরনের ওয়ার্ড বা ফ্রেজ বাক্যের মাঝে বা শেষে থাকতে পারে। ওকে, এবার খেয়াল করে দেখো। একটু আগে যে লিখছিলা, স্ক্রিন শেয়ার করি। একটু আগে যে লিখছিলা, এবার দেখো তো আমার এই কথার সাথে মিলতেছে কিনা। নোট, এই যে এই বাক্যটাতে আমি ফলো নোট 3/3 এর তৃতীয় কথা এটা বলছিলাম কিনা, হ্যাঁ বা না বলো? Yes, sir. আচ্ছা, তাহলে amid the galloping prices of all essential commodities, the height of, এটা হলো সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশটা অনুবাদ করে ফেললাম, এবং অনুবাদ করার সময় এখানে আমি শেষ থেকে শুরুর দিকে যাব। দেখো তো মিলছে কিনা। সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে, ইয়েস অর নো? আমার অর্থ মিলতেছে, আমি কি ঠিক আছি? Yes, sir. এরপরে শেষে হলো সিটিজেন, নাগরিকদের কাছে, বিশেষত মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের লোকদের কাছে। হ্যাঁ, সরি, মাই মিস্টেক। এরপরে সাবজেক্ট অর্থ করছি, গ্যাসের দাম এত % বৃদ্ধি। করিমের অর্থ করলাম। খেয়াল করে দেখো, বলো আমার সাথে, as far as I know, করিম goes to school every morning by rickshaw। এই ফর্মুলায় করছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতির মধ্যেই গ্যাসের দাম এত % বৃদ্ধি। এরপরে নাগরিকদের কাছে, বিশেষত মধ্যবিত্ত নিম্নবিত্ত গোষ্ঠীর কাছে
পরিহাস, আঘাত হিসাবে এসেছে। কথা আমি কি ক্লিয়ার? আসো এখানে দেখি তো নোট 3-তে। ও মাই মিস্টেক। দেখি তো দুইটা 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 বাক্য। না, এটা 8 নম্বরটা পরে করাবো। ওই যে দ্বিতীয় কথায় তো এই বাক্যটা লেখা যায়, ঢাকা লাইং অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। নোট 2 এর আশেপাশে যদি কোনো জায়গায় একটু যদি খালি থাকে, নোট 3 এর দ্বিতীয় কথায় যদি খালি থাকে, এই বাক্যটা লেখা হলো তো এর একটা চমৎকার সেন্টেন্স। আবার বলো এই বাক্যটা কোথায় লিখতে বলছি? দ্বিতীয় কথার আশপাশটা ওই যে করিম এই স্টুডেন্ট অফ ক্লাস 5 বা দা বয় ওয়াকিং ইন দ্য ক্লাস 5। জি এই স্যার, বাক্যের আছে অর্থ জায়গা একটু আছে। হ্যাঁ, লিখে ফেলো একটু, কোনো না দিয়ে লিখে ফেলো। নোট 2 তৃতীয় কথা, ঢাকা লাইং অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। অনুবাদ কোন জায়গা থেকে শুরু হবে সেটা কো। স্যার ইজের আগ থেকে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে অর্থটা কি দাঁড়াবে বলো? বুড়িগঙ্গার পাশে ঢাকা। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা। লাইন শব্দের অর্থ কি? একজন বলো। লাইন যদি আমরা কমপ্লেক্স করি তাহলে আমরা কি করবো? এটা লাইন মানে কি? লাইন মানে এটা আমি দিয়ে লেখা রাখো, মানে অবস্থিত। লাইন মানে লেখা রাখো হুইচ লাইন। হুইচ ইজ প্লেস। দরকার নাই হুইচ লাইন, কন্টিনিউয়াস করতে হবে, ধরবি না, এটা প্রেজেন্টও রাখতে। ঢাকা হুইচ লাইন কমপ্লেক্স করলে এরকম অর্থ হবে, হুইচ লাইন অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা। তাহলে অর্থ দাঁড়াইলো বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা বাংলাদেশের রাজধানী। মিলছে না? হই ব্যবহার করি ইজের জন্য, হই মানে হ্যাঁ হ্যাঁ, না না না, এই যে যাই অর্থ বললেন, আসবে। মানে যাই বললেন ওটার জাস্ট হই লিখলাম যে হ্যাঁ, ওকে। অর্থ লিখছ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা বাংলাদেশের রাজধানী। ওকে স্যার স্যার হ্যাঁ স্যার, এটা আপনি যেভাবে বললেন এটা এভাবে হবে না, মানে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকা। হুম কি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের রাজধানী ঢাকা কেমনে হয়? আমার নিয়ম তো হইলো যে এই দেখো, করিম এ স্টুডেন্ট অফ ক্লাস 5 জি পঞ্চম স্যার, আমারই শ্রেণীর ভুল হয়েছে ছাত্র স্যার। বুঝো নাই? জি স্যার, আমারই মিস্টেক হয়েছে। হ্যাঁ, হয়ে গেল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা বাংলাদেশের রাজধানী। কি চমৎকার কথা। তারপর আমি আবার বললাম এই ফর্মুলা যদি অনুবাদটা তুমি ধরে রাখো, প্র্যাকটিসটা করো, আমি চাই যে তুমি অনুবাদ নষ্ট হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে অনুবাদ ধ্বংস হবে না, এটা সত্য কথা। আচ্ছা আসো, এরপরে আসো। এই দেখো, এই দেখো, এই যে দেখো। আচ্ছা দাঁড়াও, এটা এটা নোট 3-তে, আমি আর একটা অঙ্ক দেখে যেতে পারছি না। আচ্ছা এগুলো দেখো, নোট 3 তৃতীয় কথা। ও পাইছি তো, এই তো ভালোই তো হয়েছে। এই যে এই লাইনটা দেখো তো, প্লিজ 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 প্লিজ, পাই গেছি। নোট 3 একটা সরাসরি উদাহরণটা লিখবা। দ্য এনারমাস, লাইনটা পরে শোনো, লাইন করো। the sacrifices made during the July-August uprising have created a historic opportunity for Bangladesh to reshape its political landscape, strengthen institutions, and ensure accountable governance. প্লিজ মাইন্ড ইট, খুব ভালো করে খেয়াল করো, পড়ার উপর অর্থ হয়ে যাবে। এই ব্যাপারটা হলো করিম স্টুডেন্ট অফ ক্লাস 5 গোস টু স্কুল, এইভাবে এই নিয়মে পড়ছে। নোট 3 এরা স্ক্রিনশট দিয়ে রাখবা, একটু পরে লিখবা, আমি অর্থ আগে দেখে নাও। তাহলে আমাদের দ্য এনারমাস স্যাক্রিফাইস মেড ডিউরিং দ্য জুলাই আগস্ট আপরাইজিং হ্যাভ ক্রিয়েটেড ভার্ব, আপত্তি নাই কারো, 100%। সাবজেক্ট হলো দ্য এনারমাস স্যাক্রিফাইস, তাহলে দ্য এনারমাস স্যাক্রিফাইসেস হ্যাভ ক্রিয়েটেড। সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝে কমা দ্বারা, এটা কমা থাকুক আর না থাকুক, এটা কমা লাগবে না, নাই। মাঝখানে যে ওয়ার্ড ফ্রেজ বা ক্লজটা আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইয়েস অর নো বলো, অ্যাডজেক্টিভ ফ্রেজ কিনা? একজন মুখে বলে হলো, এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ কিনা? জি স্যার। এবং জি স্যার। এই মেড মানে বলো হুইচ ওয়াজ মেড, বলো হুইচ ওয়াজ মেড। আমি ঠিক বলছি কিনা বলো? স্যার এটা না সাবজেক্টেরই অংশ, তাহলে এর হ্যাঁ, অ্যাডজেক্টিভ সাবজেক্ট ফ্রেজ অংশ হলে তো, মানে সাবজেক্টের উপর চিন্তা, স্যাক্রিফাইসেস হুইচ ওয়ার মেড, মেড মানে হলো হুইচ ওয়ার মেড। আমার কথা বুঝছো? স্যার একটু আগে না আমরা বললাম সেটা নাউন ক্লজ, ওই সাবজেক্টেরই অংশ, মানে ফ্যাক্টের অংশ, দ্য ফ্যাক্ট, না তারপর ওইটা ছিল। না না, এই এনারমাস স্যাক্রিফাইসেস এটা হলো নাউন ফ্রেজ। এটার পরিচয় এই যে সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে যেটা থাকবে,
আমার একটা কথা ক্লিয়ার করো, হ্যাভ এর সাবজেক্ট কে বলো? বুঝি হ্যাভ এর সাবজেক্ট হলো দেন আমার আর্মি অফ স্যাক্রিফাইসেস। হ্যাঁ, তাহলে অর্থটা দাঁড়াইলো এই যে তাহলে আমরা অনুবাদটা শুরু করব। তাহলে কি বলো, এই অনুবাদটা এখান থেকে শুরু করলাম। এটা নোট, এই যে সাবজেক্টের পূর্বে কম, তাহলে মেড জুলাই, ডিউরিং দ্য হ্যাঁ, জুলাই কি বলো, এটা নোট টু দ্বিতীয় কথা হয়, যে দ্বিতীয় কথা, তৃতীয় কথা না, আমি বললি দ্বিতীয় কথা না, এটা না। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় অগণিত কি বলো আত্মত্যাগ, ইয়েস অর নো? জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় বিপুল কি বলো আত্মত্যাগ, এটা দ্বিতীয় কথা হবে, নোট টু দ্বিতীয় কথার মধ্যে যাবে। এরপরে কি, এরপরে সেটা চলে গেল, আরেকবার প্লিজ। খেয়াল করো, মিউট করে ফেলো, আমি আবার বলতেছি, সাউন্ড হচ্ছে। The enormous sacrifices made during the July-August uprising have created, অনুবাদ কোন জায়গা থেকে শুরু হবে একজন মুখে উচ্চারণ করে বলো, have created এর আগ থেকে কিনা, হ্যাঁ বা না বলো। জি স্যার। ইয়েস স্যার। তাহলে অনুবাদ করলাম, জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় বিপুল আত্মত্যাগ, এই হলো সাবজেক্টের অনুবাদ, সাবজেক্ট অনুবাদ করলাম। তারপরে আসো, এরপরে কি, এরপরে আমরা বললাম যে কি, হ্যাভ ক্রিয়েটেড এ হিস্টোরিক অপরচুনিটি, এ হিস্টোরিক অপরচুনিটি ফর বাংলাদেশ টু রিশেপ ইটস পলিটিক্স, তিনটা কাজ করার জন্য, এই যে তিনটা ইনফিনিটিভ ইয়ে আছে, টু রিশেপ ইটস পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, টু স্ট্রেংথেন ইনস্টিটিউশনস এন্ড এনশিওর অ্যাকাউন্টেবল গভর্নেন্স, এই তিনটা কাজ করার জন্য। খেয়াল করো, রাজনৈতিক ব্যবস্থা নতুন করে সাজাতে, টু রিশেপ কি বলো ইটস পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, এরপরে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে, স্ট্রেংথেন ইনস্টিটিউশনস এন্ড এনশিওর অ্যাকাউন্টেবল, এবং জবাবদিহিতামূলক শাসন নিশ্চিত করতে। এইটা হলো শেষ থেকে শুরুর দিকে যাচ্ছি, এই তিনটা করার জন্য। খেয়াল করো, হ্যাভ ক্রিয়েটেড এ হিস্টোরিক অপরচুনিটি ফর বাংলাদেশ টু রিশেপ, টু স্ট্রেংথেন এন্ড টু এনশিওর, তিনটে কাজ করার জন্য। রাজনৈতিক ব্যবস্থা নতুন করে সাজাতে, প্রাতিষ্ঠানিক শক্তিগুলো কিনা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে, এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে। এর আগে কি আছে, ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য। এ হিস্টোরিক অপরচুনিটি, একটি বিশাল, একটি বলো ঐতিহাসিক সুযোগ, কি বলো হ্যাভ ক্রিয়েটেড, তৈরি হয়েছে। ওকে, তাহলে আসো, নোট কত নম্বরে যাব, লেখার দরকার নেই, এগুলো আমি সরাসরি যখন প্র্যাকটিস করাবো তখন দরকার নেই এখন লেখা বাড়ানোর জন্য। কত নম্বর নোট, কত গেলাম বলো? স্যার নোট যাব, থ্রি, আমরা তৃতীয় কথা। নোট 4, আমি এটা দিলে তুমি বুঝবা হোমওয়ার্কটা যখন দেখবো আসতে। নোট কত হবে? 4। ওকে, নোট 4, আবার লিখো নোট 4, আর বেশি সময় না, 10 মিনিটের মধ্যে শেষ করবো। নোট 4 লিখো, নোট 3 এর, নোট লিখো, নোট 3 এ প্রদত্ত করা কৌশলগুলো কার্যকর না হলে, নোট 4 এ লিখো, নোট 3 এ প্রদত্ত কলা কৌশলগুলো কার্যকর না হলে। কি লিখছো বলো? নোট 3 এ প্রদত্ত কলা কৌশলগুলো কার্যকর না হলে লিখছো? সরাসরি বাক্যে, হ্যাঁ, তাহলে কি কাজ করবো, সরাসরি বাক্যের শেষ দিক থেকে অনুবাদ করে ক্রমান্বয়ে শুরুর দিকে অগ্রসর হব। কি বলতে বলো তো একজন? নোট 3 এর প্রদত্ত কলা কৌশলগুলো কার্যকর না হলে সরাসরি বাক্যের শেষ দিক থেকে অনুবাদ করে ক্রমান্বয়ে সামনের দিকে অগ্রসর হবো। শুরুর দিকে অগ্রসর হব, এবং সবশেষে মূল ভাবের অর্থ লিখে দেবো, সবশেষে মূল ভাবের অর্থ লিখবো। আবার বলো, সবশেষে কিসের অর্থ লিখবো? মূল ভার্ব। মূল ভাবের অর্থ লিখবো। ওকে, একটা এই উদাহরণটা খাতা লিখো।
এই পাওয়া গেছে নোট 4 যদি Sheikh Mujibur Rahman was arrested by the Pakistani army immediately after his declaration of independence at the first hour of 6 March 1971. বাক্যটা স্ক্রিনশট দাও আগে, যদি আমি সেটা দিয়ে আসবো। শুধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড আগে আমার সাথে মিলাও। ডান, লেখা বন্ধ। তোমরা আগে আমার সাথে বলো, যদি আমরা শেষ দিকে যাই। একজন আমারে, আমি ইংলিশ বলবো, আমি ইংলিশ বলবো, তুমি বাংলা বলবো। 1971 সালের 26শে মার্চ, কথা ঠিক আছে কিনা? Yes, sir. প্রথম প্রহরে স্বাধীনতার, দেখো স্বাধীনতার ঘোষণার পরপরই, ইমিডিয়েটলি আফটার হিজ ডিক্লারেশন, ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। বলছি কিনা হ্যাঁ না বলো? হ্যাঁ স্যার। তুমি ভাবতে পারবো না এটা যে মিলবে, তুমি না মিলে আমার জানাইও। আচ্ছা আসো, তাহলে বাক্যটাকে লেখার জায়গায় খালি রাখো, লেখে আগে অর্থটা লিখো। 1971 সালের 26 মার্চ, 1971 সালের 26 মার্চ প্রথম প্রহরে। 1971 সালের বাক্যটা পরে লিখো খাতায়। 1971 সালের 26 মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী শেখ মুজিবুর রহমানকে আটক করে। অথবা এটা কিন্তু বাক্যটা পেসিভ, আমি একটি অনুবাদ করছি, আমার কি গুনাহ হয়েছে? না, তুমি পেসিভ তো, পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন। অ্যাজ ইউ উইশ, আমি কথা আগে লিবারেল করে নিছি, যেভাবে তোমার কাছে ক্লিয়ার হয়। ওকে, ডান। পরের উদাহরণটা সাথে লিখো। স্ক্রিনশট দিয়ে রাখবা, স্ক্রিনশট দাও, পরের উদাহরণটা লিখবা। আমি গ্রুপে তো দিয়ে দেবো বাক্যগুলা, স্ক্রিনশট দিয়ে রাখো। এই অর্থটা কি লিখছে, একদম পড়ে শোনাও তো আমাকে। 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী শেখ মুজিবুরকে গ্রেফতার করে। চমৎকার, তুমি দেখো পরের বাক্যটা, হি ওয়াজ টেকেন টু পাকিস্তান অ্যাজ এ ক্যাপটিভ অ্যান্ড ইমপ্রিজনড দেয়ার ইন এ স্মল জেল। এটা কম্পাউন্ড সেন্টেন্স, হ্যাঁ বা না বলো? এটা কম্পাউন্ড সেন্টেন্স, কারোর আপত্তি আছে? না স্যার। আচ্ছা, তাহলে কম্পাউন্ডে এন্ড এ গোল দাগ দিয়ে ফেলবো, তাই তো কথা ছিল। দ্রুত Yes, একটু sir. এন্ড পর্যন্ত খাতায় লিখো, বাকিটা লেখার সময় নেই আমাদের এখন। এন্ড ইমপ্রিজন পর্যন্ত, পরে ক্লাস শেষে খাতায় ফিনিশ করো। হি ওয়াজ টেকেন টু পাকিস্তান এজ এ ক্যাপটিভ। ওকে, তাহলে এন্ড এ গোল দাগ দিয়ে দিলাম, ডান। তাহলে বলো, তাকে, আমি শেষে চলে গেলাম, একজন বন্দী হিসাবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। আমি কি ঠিক আছে কিনা বলো? অথবা একজন বন্দী হিসাবে তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া, তাকে একজন বন্দী হিসাবে, সাবজেক্ট অনুবাদ করে শেষ থেকে শুরুর দিকে আসছি, হয়েছে কিনা বলো? তাকে একজন বন্দী হিসেবে, তাকে দেখো, তাকে একজন বন্দী হিসেবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। ওকে, সমস্যা নেই, কোন সমস্যা নেই, নিয়ে যাওয়া হয়। এবং এবং এবার বলো, আমি শেষে চলে গেলাম, মুখে মুখে বলো, 1972 সালের 7 জানুয়ারি পর্যন্ত মৃত্যুদণ্ডের জন্য ছোট্ট একটা প্রকোষ্ঠে, ইন এ স্মল সেল, ছোট্ট একটা প্রকোষ্ঠে তাকে, আবার তাকে দিলাম এখানে সহায়ক শব্দ, তাকে কারারুদ্ধ করে রাখা হয়। আমি কি ঠিক আছি? শেষ থেকে শুরুর দিকে তাহলে কি মিলতেছে? প্রকোষ্ঠের মতো মানে এরকম হাই ওয়ার্ড তো মাথায় আসবে না। বাদ দাও, ছোট্ট একটা কক্ষে, কোন গুণ আছে? ছোট্ট একটা রুমের মধ্যে, কোন সমস্যা? ছোট্ট একটা সেলের মধ্যে, কি গো হয়েছে? সমস্যা নেই। জি স্যার। তাহলে বাংলা অর্থটা বলো, ইংলিশটা পরে লিখো।
তাকে বন্দি হিসেবে কিন্তু বন্দি করে না, বন্দি হিসেবে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। এবং শেষে চলে গেলাম, 1972 সালের 7 জানুয়ারি পর্যন্ত মৃত্যুদণ্ডের জন্য একটি ছোট্ট সেলে, ছোট্ট কক্ষে তাকে আটকে রাখা হয়। Done, sir. ডান ডান ডান। তোমার একটা সিক্রেট কথা বলি, তুমি মাইন্ড করো না। মাইন্ড করলে বলবো, সরি, মাইন্ড করবা কিনা বলো। না বলছিলে কিভাবে মাইন্ড আরে মাইন্ড করতে হবে, মনে রাখতে হবে বলছি। মাইন্ড না করলে বলে আমার কথা এত গুরুত্বহীন হলে কেমনে হবে? বলেন, মাইন্ড মাইন্ডে sir. রাখবো। হ্যাঁ, মাইন্ডে রাখবা। হ্যাঁ, ঠিক আছে, মাইন্ড করবা। Definitely, definitely, আমি sir. পজিটিভ কথা বলছি। বিলিভ ইট, 9-10 ইন্টারমিডিয়েটের পোলাপান আছে না, হাউগা ওই গাইড বই দেখে দেখে অর্থ করে। তুমি শুধু আমার একটা কথা রাখবা, ছোট ভাইটারে নোট 1 2 3 4 আর লাগবে না, 3 4 অনলি, তার মগজের মধ্যে ঢুকাও, সাবজেক্ট অর্থ করো, শেষ থেকে শুরু দিকে যাও। সাবজেক্ট আগে কিছু থাকলে এটার আগে অর্থ করে ফেলো, সাবজেক্ট অর্থ লিখে শেষ থেকে শুরু দিকে যাও। কিচ্ছু মিলে না, হিসাবটা সুন্দর হয় না। শেষ থেকে শুরু দিকে যাও, মিলে কিনা? 99.99% সব বাক্য 9-10 ইন্টারমিডিয়েট মিলা যাবে। তুমি আজকে গ্যারান্টি নো, বাজি নো। তুমি দেখো মিলে কিনা। তাহলে পোলাপানদের কেন গাইড বই শিখাইতেছ? আমি তোমারে বললাম মিলবেই, শিওর থাকো, ঠিক আছে? আর তুমি দেখো উদাহরণ বাক্য নাও। হ্যাঁ, দেখো, পড়ো। এটা 21 ফেব্রুয়ারি 19 বই থেকে নিচ্ছি আমি এটা। বলো, লাইনটা আগে বলে শোনাও। মানে 21st 21st February February, is observed. ভাই পড়েন, কে যে পড়তেছিলেন, পড়ো প্লিজ। না, পড়ো না। Uh, 21st February is observed as Shahid Divas every year throughout the country in remembrance of the martyr of language movement of 1952. ওকে, আসো আমরা তাহলে একটা কাজ করি। আগে তুমি এখন স্ক্রিনশট দিয়ে নিবে আর কি, স্ক্রিনশট দিবা। আমি আগে কাজটা আমি আগে ইয়া করি, দেখো স্ক্রিনশট পরে দিও। 21 ফেব্রুয়ারি এর সাবজেক্ট ইজ অবজার্ভ, ওকে, অ্যাজ শহীদ দিবস, ওকে, এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি। এরপর ইন রিমেম্বারেন্স, ওকে, ইন রিমেম্বারেন্স অফ মার্টায়ার্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, হ্যাঁ, অফ জি অফ 1952। তুমি এবার দেখো হিসাবটা মিলে কিনা। 1952 সালের ভাষা আন্দোলনের, 1952 সালের ভাষা আন্দোলনের, তারপরে শহীদদের 3 নম্বর, স্মরণে 4 নম্বর, এরপরে দেশব্যাপী 5 নম্বর, 6 নম্বর প্রতি বছর, 7 নম্বর শহীদ দিবস হিসাবে, 8 নম্বর 21 ফেব্রুয়ারিকে 9 নম্বর পালন করা হয়। খারাপ লাগছে তোমার কাছে? না স্যার। তুমি অর্থটা বলো, একজন বলো, বলো, মুখে উচ্চারণ করে বলো, দেখে দেখে বলো, শেষ থেকে শুরুর দিকে। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদের স্মরণে দেশ জুড়ে প্রতি বছর শহীদ দিবস হিসেবে 21 ফেব্রুয়ারি পালন করা হয়। হ্যাঁ, পরের বাক্যটা পড়ো, পরের বাক্যটা পড়ো, স্যার পরের বাক্যটা পড়ো না, দ্য কমেমোরেশন। The commemoration begins at the early hour of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. কমেমোরেশন মানে হচ্ছে স্মরণে উদযাপন করা, এরকম কিছু মনে হয় নাকি? স্যার আপনি কি কি কিছু বলো? বলছেন? না, আচ্ছা, আসতেছে না। এই আমরা কোথায় দাঁড়াবো? দ্য কমেমোরেশন পাইছো কিনা? তো শেষে চলে যাও, আগে আন্ডারলাইন করো।
এই স্ক্রিনশট দিছিলে এই অংশটা, স্ক্রিনশট দিছো কিনা? Yes. ওকে, আচ্ছা। Of our The language murder. commemoration তারপরে begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. Okay? খেয়াল করে দেখো, শেষে দাও। অর্থটা হলো আমাদের ভাষা শহীদদের, ইয়েস, Yeah. সর্বোচ্চ আত্মত্যাগ রিকল করিয়া, মানে রিকলিং আর কি, দ্যাট রিকল মানে রিকলিং, সর্বোচ্চ স্মরণ করা। আত্মত্যাগ স্মরণ করে, তাই না? এটা মর্নিং সংস এর অ্যাডজেক্টিভ ফ্রেজ আর কি, স্মরণ করে, স্মরণ করার মাধ্যমে, হ্যাঁ, সর্বোচ্চ স্যাক্রিফাইসে স্মরণ করে। এরপরে কি বলো, মর্নিং সং মানে কি? শোকগীতি। গান আর কি, শোকের জন্য যে গান গাওয়া শোকের গান, হয়। শোকগীতির মাধ্যমে দিবসের প্রথম প্রহরে, At the 6 নম্বর, প্রথম প্রহরে বিগিন অর্থ লিখবা নাকি কমেমোরেশন? কমেমোরেশন মানে কি বলো, স্মরণ সভা, তাই না? বা সভা, অনুষ্ঠান স্মরণে উদযাপন। শুরু হয়। প্লিজ খেয়াল করো, ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ করে শোকগীতির মাধ্যমে, শোকের গানের মাধ্যমে দিবসের প্রথম প্রহরে কি বলো, উদযাপন শুরু হয়। স্মরণ অনুষ্ঠান শুরু হয়। তাহলে এই হলো বিষয়। নোট আরো মানে আমি আবার সাজাবো পরের পেজটা। তোমার হোমওয়ার্ক আমি বলে দিতেছি, হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক হলো এটা, একটু প্লিজ খেয়াল করো, হোমওয়ার্ক দিতেছি আমি এখন দিয়ে দেবো একটু। 40 রিট্রান্সলেশন হোমওয়ার্ক দেখো, হোমওয়ার্ক হলো এইটা। নোট 2 তে একটা পর্যবেক্ষণ জানাইতে চাইছিলেন। না, আরো 2টা নোট রয়ে গেছে তো, আমার আরো কথা রয়ে গেছে, কথা শেষ করতে পারিনি, ক্লাস টাইমটা অনেক হয়ে গেছে, সেজন্য আগামী শুক্রবারে বাকি কথা বলবো। কিন্তু মোটামুটি অনুবাদ করে ফেলতে পারবা, এই প্রক্রিয়া তোমার দিচ্ছি। এই আজকের ক্লাসের উপরে এই শিটটা প্র্যাকটিস করবা। এই নোটটা কিন্তু পড়ানো স্যার, হ্যাঁ হ্যাঁ, পিএসসি সলভ করাবেন না? আর ধারাবাহিক ভাবে যেত না, দাঁড়াও, হয় না, গেল কই একটু, আমি একটা শিট দেবো, স্ক্রিন শেয়ার করতেছি, দেখো। Daily Star editorial, meeting nutritional needs for ultra poor women. খুব মনোযোগ দিয়ে শুনো, দেখো আমি শুধু এক লাইন 2 লাইন বলতেছি, এটা কিন্তু নোট 2 দ্বিতীয় কথা লেখা আছে এরকম। এই দেখো, তাহলে হতদরিদ্রদের পুষ্টির চাহিদা পূরণ, পুষ্টিবাড়ি কনসেপ্ট ক্যান বি ইমপ্লিমেন্টেড অ্যাক্রস দ্য কান্ট্রি। এই যে শেষ থেকে অনুবাদ করো, দেশব্যাপী পুষ্টিবাড়ি ধারণাটি ক্যান বি ইমপ্লিমেন্টেড, প্রয়োগ করা যেতে পারে। গভীর মনোযোগ। It is heartening that women in Chor areas of Kurigram's Chilmari Upazila are learning to ensure balanced nutrition for the families by growing fruits and vegetables around their houses for their own consumption. Please খেয়াল করো, অত্যন্ত সুখের বিষয়, অত্যন্ত আনন্দের বিষয় এই যে উইমেনের ভার্বকে কে বলতে পারবা? আর লার্নিং। তাহলে উইমেন আর লার্নিং, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কিছু থাকলে সেটা সাবজেক্টের অন্তর্ভুক্ত, ইয়েস অর নো? জি স্যার। তাহলে হয়ে গেল কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার চর এলাকার নারীরা, এই বাক্যের অর্থ হয়েছে কিনা আমার বলো? কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার চর এলাকার নারীরা, আমি কি ঠিক আছি? তারপরে কোন জায়গায় জায়গা, তাদের বাড়ির আশেপাশে, সরি, ফর দেয়ার ওন কনজাম্পশন, নিজেদের আহারের জন্য, নিজেদের খাওয়ার জন্য, বাড়ির চারপাশে
শাকসবজি ফলমূল চাষ করার মাধ্যমে পরিবারের সুষম পুষ্টির চাহিদা নিশ্চিত করতে শিখছেন। তাহলে অর্থটা হয়ে গেল কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার চর এলাকার নারীরা শেষে তাদের নিজেদের আহারের জন্য বা ভোগের জন্য, নিজেদের খাবারের জন্য বাড়ির চারপাশে ভেজিটেবল শাকসবজি উৎপাদন করে তাদের পরিবারের সুষম পুষ্টির চাহিদা পূরণ নিশ্চিত করতে শিখছেন। রিপোর্টেডলি, তথ্য মতে, উইমেন ফ্রম অ্যারাউন্ড 11,000 ফ্যামিলিজ উইথ লিমিটেড রিসোর্সেস। এবার বলো উইমেনের ভাগকে। involved. উইমেন আর মাঝখানে যেটা আছে এটা কার অংশ? সাবজেক্ট অংশ কিনা বলো। Yes, জি sir. স্যার জি স্যার। তাহলে অনুবাদটা শুরু হওয়ার কথা এখান থেকে নাকি? এই যে লিমিটেড with limited resources, সীমিত পুঁজি নিয়ে প্রায় 11,000 পরিবারের নারীরা, আমি ঠিক আছে কিনা, এই ধরনের চাষাবাদের সাথে সম্পৃক্ত। এম আই গুড? স্যার রিপোর্টেডলি এটা আগে সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত অংশ অনুবাদ করবা। একবারে তাই করি মনে নাই। নোট 3 এর তৃতীয় কথা। এই ধরনের ওয়ার্ডগুলো স্যার আগে হয়ে যায় অ্যাকর্ডিং টু অথবা ওকে, পুরো অনুবাদটা হোমওয়ার্ক এটা আমি দিয়ে দিলাম। তাহলে আল্লাহ হাফেজ বলো। তাহলে হোমওয়ার্ক হলো এটা, একটু পর্যন্ত হোমওয়ার্ক। আগামী ক্লাসে আরো তোমারে পুরোটা রিসাফল করবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ বলে দাও। মনে রাখবা এটা প্যাসেজ আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। যে প্যাসেজ পড়ে বুঝো না, এর মূল কারণ থিমেটিক কোশ্চেন যে প্যাসেজ পড়ে বুঝবা না, এর কারণ হলো তুমি তো অর্থে করতে পারতেছো না। ইংলিশ দেখলে মাথা গিজগিজ করে, কি দেখি নাকি, বুঝছো বিষয়টা? এটার অন্যতম কারণ হলো সাবজেক্ট অর্থ করতে পারতেছো না। আমি কি বুঝছো? এটার প্রভাব সুদূর প্রসারী এই ক্লাসগুলার, এই প্র্যাকটিসের। আমি এবং এটা কঠিন। তাহলে হোমওয়ার্কটা শেষ করে ফেলবা। নোটটা আজকে দিবা, আগামী ক্লাসে যখন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আবার বললাম প্র্যাকটিস করো, তাহলে বুঝবা যে রিট্রান্সলেশন কত জটিল জিনিস। এবং রিট্রান্সলেশন না বুঝলে তুমি থিমেটিক কোশ্চেন ভালো আনসার করতে পারবে না। আমার কথা তোমার বিশ্বাস হয় কিনা? কারণ তুমি প্যাসেজ বুঝো নাই। প্যাসেজ স্যার এটার জন্য কি প্র্যাকটিস দিবেন নাকি? প্রতিদিন দিবেন না আপনি? না রেগুলার চলবে, রেগুলার। এটা একটা ভয়ানক জিনিস। স্যার আপনি দিবেন না, আমরা হচ্ছে কালেক্ট আমি করে দেবো, পড়বো। আমি দেবো। যা Thank যা you. দিতেছি সেই অনুযায়ী কাজ করো। ওকে, এখন দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ Okay, বলে দাও। thank সালাম you. কালাম। শুক্রবারে আবার এটা রিশেপ করবো। নেভার মিস দ্য ক্লাস। ভিডিও দেখে লাভ নেই। আল্লাহ হাফেজ। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ নিশা, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসটা পূরণ করে দিবা। আগামী শুক্রবার যখন পুরোটা লেকচার আমি রিশেপ করব, তখন পুরো ফাইনালি পুরো আসবে। হ্যাঁ, আজকেটা লিখে দিবা যে মানে ইনকমপ্লিট। হ্যাঁ, ইনকমপ্লিট। ওকে জি বাবা। জি আজকে একটু একটু হোমওয়ার্ক দিয়ে দিন, সময় আছে যেহেতু। ওকে, 2 দিন সময় আছে। আল্লাহ হাফেজ। কি বলেন ভাই? ভাই বলো। ওকে,